কোনো রাজনৈতিক বা জাতিগত বিদ্বেষ, ধর্মগত বিদ্বেষ এইসবগুলো রেল পরিবারে আনাটা ঠিক না। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, আমরা যারা অবসরপ্রাপ্ত আছি তার নয়, রেল পরিবারে কর্মরত লোকেরা রয়েছে, তাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে চাকরি জীবনে চাকরি করতে গিয়ে যেসব মন্তব্য, যে কথাবার্তাগুলো রেল পরিবারে আলোচনা হচ্ছে, এগুলো কিন্তু তাদের ক্ষেত্রেও একমত। কারণ চাকরির ক্ষেত্রে ভাবলে এখন যা চলছে ভারতবর্ষে, সুতরাং আমি সমস্ত সদস্যদের অনুরোধ করব এটা থেকে আপনারা বিরত থাকুন। কোনো রাজনৈতিক কথাবার্তাগুলো এই পরিবারে না আসাটাই নয়। ট্রেড ইউনিয়ন নিয়ে আলোচনা করুন, রেলের সমস্যা নিয়ে আলোচনা করুন, রেলের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো, অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন কর্মচারী স্বার্থ বিরোধী যে পদক্ষেপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করুন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করুন, রেলের হসপিটালের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, আগামী দিনে রেল হসপিটালগুলো কী হবে না হবে আমরা জানি না। কিছু কিছু কথা শোনা যাচ্ছে বেসরকারিকরণের দিকে যাচ্ছে। উমিদ কার্ড নিয়ে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, এবার শুনছি প্যান উমিদ তৈরি হবে, নতুন একটা আসছে প্যান উমিদ, এত রেল কর্মচারীদের অনেক সমস্যা হবে। শুধু আমরা যারা আছি সরকারি দপ্তরে কাজ করি, উচ্চ পদে কাজ করি, শুধু তাই না, আমাদের নির্দিষ্ট আপনারা বলেছেন তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। তো এইসব নিয়ে আলোচনা করবো রেল পরিবার, তাতে কোনো অসুবিধা নেই। বিভিন্ন আসছে কিন্তু আমি বলছি রিসেন্টলি কিন্তু আলোচনা শুরু হয়েছে, তাহলে বাংলাদেশ যে ব্যাংক এসব হচ্ছে, এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনি নিজের হোয়াটসঅ্যাপে আমাকে ভালো স্বাস্থ্য সম্পর্কে, কারণ যাতায়াতের সাথে আমি যুক্ত হতে পারিনি, করতে পারিনি, কারণ আমার যাতায়াতের অসুবিধা ছিল। এবং এরা বিভিন্ন হসপিটালে গেছে, মেট্রো রেল হসপিটালে গেছে, বিভিন্ন জায়গায় তারা গেছে, তাদের সাথে কথা বলেছেন, ডাক্তারদের সাথে কথা বলেছেন, তাদের যত আমরা মেডিকেল রিপোর্ট এই হোয়াটসঅ্যাপের মধ্যে রেল পরিবারে আমরা রেখেছি, সেগুলো বিভিন্ন আপনাদের সামনে আছে। সিজিএইচএস স্কিমের মধ্যে চাইনা হসপিটাল আমাদের আছে, প্রচুর আছে, তাদের বক্তব্যটা কি সেগুলো আমরা তুলে ধরেছি। আমাদের আমরা রিপোর্টটা আপনাদের সামনে প্রেস করেছি, সাহিত্যকে নিয়ে গেছে, ঘন্টা চলে গেছে, আর অনেক ঘন্টা আছে, তার মধ্যে আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। কারণ পরবর্তীকালে কারণ যদি প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো করবেন একটাও থাকা যাবে, সেটা কেউ করবেন না, কারণ যারা পরিস্থিতিতে পড়ে যাবে তাদেরকে আমরা কথা দিয়েছি যে আপনাদের এই বলে আমি করছি তার বক্তব্য রাখলাম। বন্ধায় আমি সাউথ ইস্টার্ন রেলে কমার্শিয়াল হেডকোয়ার্টার অফিসে চাকরি করেছি 2019 সালে। আমি ডিসেম্বর মাসে রিটায়ার করেছি। আচ্ছা, আমরা রেল পরিবার শুরু করেছিলাম, আপনারা পাবেলদার কাছ থেকে শুনলেন 2019 সালের 2রা অক্টোবর, মাত্র 25 জন সদস্য নিয়ে আমরা তৈরি করেছিলাম। আজকে তার সদস্য সংখ্যা 350, এবং এটা তামাম ভারতবর্ষের রেল কর্মচারী যত আছেন এবং যারা অবসরপ্রাপ্ত সবাইকে নিয়ে এটা একটা দলমত নির্বিশেষে এটা একটা গ্রুপ। এই গ্রুপে আমরা যেমন পারস্পরিক আদান প্রদান করতে পারি, আমরা যেমন আমাদের ভালো মন্দ ইত্যাদি নানানভাবে আমরা শেয়ার করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের এমন একটা সময় চলে আসছে এবং প্রত্যেককেই আসতে হবে এই সময়টায়, সেটা হচ্ছে শারীরিক রোগ, স্বাস্থ্য, সুস্থ রাখা নিজেকে, চিকিৎসা, এর ব্যবস্থাটা কীরকম। রেলের অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, রেলের চিকিৎসা ব্যবস্থাটা আদৌই কি, এটা কতটা মোহময়ী, কতটা নয়, এইসব নিয়ে আমরা একটু চেষ্টা করেছিলাম আমাদের 6 জন মিলে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম করতে। এই 6 জন মিলে ফ্যাক্ট ফাইন্ডিং টিমে আছেন তাপস সাহা, ঐরঞ্জন ঘোষ, আছেন অশোক দে, আছেন অসীম বরণ কুণ্ডু, আছেন সুব্রত রায় এবং আমি। এই 6 জনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা করেছিলাম। আমরা 8 মাস ধরে কাজ করছি। আমরা অন্তত 12-14টা মতো মিটিং করেছি অনলাইন এবং দেখে পারস্পরিক বসে। মিটিংগুলো আমাদের মেট্রো রেলের বিভিন্ন স্টেশনের বিভিন্ন ঘরের মধ্যে হয়েছে। এই মিটিং আমরা করেছি এবং আমরা তারপরে 3 দফায় কাজটা শুরু করবো বলে ভেবেছিলাম। প্রথম দফায় কাজ হচ্ছে যে রেল বললে হবে না, এবার রেলের হাসপাতাল বলতে হবে।
রেলের হাসপাতালগুলো কোন কোন প্রাইভেট টাই আপ হাসপাতালের সঙ্গে হয়েছে তার একটা লিস্ট, সবকিছু আমি ছোটটা লিস্ট একটা টোটাল ফাইল দিয়ে দিচ্ছি রেল পরিবারে গতকাল। আপনারা পারলে সেটাকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট বার করে ফাইল করে রাখবেন, আপনাদের কাছে কাজে দেবে। তো 3টে হসপিটাল নিয়ে আমরা কাজ করব। প্রথমে ভেবেছিলাম 4টে হসপিটাল নিয়ে কাজ করব, বিআরসি হসপিটাল, গার্ডেন সেন্ট্রাল রেলওয়ে হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, তপনসিংহ মেমোরিয়াল মেট্রো রেলওয়ে হসপিটাল এবং হাওড়া অর্থোপেডিক হসপিটাল। কিন্তু হাওড়া অর্থোপেডিক হসপিটালের এখন টোটাল ওখানে পেশেন্টগুলোকে সব পাঠিয়ে দিচ্ছে তপনসিংহাতে, সাধারণ মেডিকেল পেশেন্টগুলোকে বা সার্জিক্যাল পেশেন্টগুলোকে পাঠিয়ে। অ্যাকচুয়ালি বলে রাখি সকলেই অবগত আছেন, যে কোনো জোনে একটা সেন্ট্রাল হসপিটাল থাকে আর প্রত্যেকটা ডিভিশনাল হসপিটাল থাকে। আমাদের ডিভিশনাল হসপিটাল শিয়ালদা বিআরসি হসপিটাল, আবার টোটাল ইস্টার্ন রেলের জোনে হসপিটাল হচ্ছে বিআরসি হসপিটাল। কিন্তু হাওড়া ডিভিশনাল হসপিটাল হচ্ছে অর্থোপেডিক হসপিটাল হয়েছে। ফলে অর্থোপেডিক কেস ছাড়াও সেখানে জেনারেল পেশেন্টরাও যেতে পারে। কিন্তু হাওড়া অর্থোপেডিকে যেহেতু ভাঙাভাঙি হচ্ছে বা নানান রকম সমস্যা হচ্ছে, সব পেশেন্টকে ওরা ক্যাটার করতে পারে না বলে ওরা ওই পেশেন্টগুলোকে হয় বিআরসি নয় তপনসিংহাতে পাঠিয়ে দেয়। ফলে আমরা হাওড়া অর্থোপেডিকের ওপর আর খুব একটা নজরটা রাখলাম না। আমরা 3টে হসপিটালের উপর তাদের যা টাই আপ গুলো আছে বিভিন্ন কর্পোরেট হসপিটালগুলোর সঙ্গে, সেই টাই আপ গুলো আমরা বাছাই করলাম। টাই আপ অনেক আছে, টাই আপ আবার বদলায়, সময়ের সময় সেগুলো বদলায়। তো আমরা এরকম 20টা হসপিটালের টাই আপ গুলোকে আমরা সরেজমিনে গিয়ে আমরা দেখতে চাই যে সেখানে যা বলা হচ্ছে মৌ চুক্তিতে যা আছে, সেই মৌ চুক্তির আগে যে রিপোর্টটা করা হয়েছিল, যে মানে ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল হেলথ সার্ভিস বা মেডিকেল সার্ভিস রেলওয়ে বোর্ড থেকে একটা 22শে নভেম্বর 2021-এ একটা ঐতিহাসিক একটা অর্ডার আছে। সেই অর্ডারটা সমস্ত জোনাল রেলওয়ে এবং সমস্ত প্রোডাকশন ইউনিটকে বলে দেওয়া হয়েছিল, এই ঐতিহাসিক অর্ডারটা তোমরা ফলো করো। সেই ঐতিহাসিক অর্ডারের ওপরই মৌ চুক্তিগুলো হয় এবং সেই মৌ চুক্তিগুলো বিভিন্ন জোনাল রেলওয়ে, বিভিন্ন সেন্ট্রাল হসপিটালগুলো মৌ চুক্তিতে আসে। এবারে সেন্ট্রাল হসপিটাল বলতে আমাদের জোনে 3টে হসপিটাল আছে। সেন্ট্রাল হসপিটাল একটা তপনসিংহ, একটা গার্ডেন ব্রিজ এবং একটা বিআরসি এর সঙ্গে কিছু মৌ চুক্তি টাই আপ হয়েছে, তপনসিংহর সঙ্গে হয়েছে, গার্ডেন ব্রিজের সঙ্গে হয়েছে। সব কটা হসপিটালগুলোতে অনেক হসপিটাল, বেশিরভাগ হসপিটালই কমন আছে। আমরা সব কিছু ধরে মোটামুটি সব জায়গায় তো যাওয়া যায় না, আমরা 20টা হাসপাতাল বেশিছিলাম। 20টা হাসপাতালে আমরা কোয়েশ্চেনিয়ার নিয়ে, প্রশ্নাবলী নিয়ে আমরা 20টা হাসপাতালে ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। এটা একটা পর্ব। সেকেন্ড পর্ব হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। হাসপাতাল ছাড়াও তো ডায়াগনস্টিক সেন্টার আছে, ধরুন সুরক্ষা বা অ্যাপোলো, যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সবগুলো কিন্তু আমরা হাসপাতাল বা এরকম নয়, ডায়াগনস্টিক সেন্টার। তো ডায়াগনস্টিক সেন্টার আবার হাসপাতালেও আছে। হাসপাতাল এবং 2 ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যে ইনভেস্টিগেশন এবং এক্সামিনেশনের জন্য যে সেন্টারগুলো, তার জন্য আমরা 3টে হসপিটাল মিলিয়ে 61টা টাই আপের সঙ্গে আমরা কথোপকথন চালিয়েছি। 61টা। তারপরে স্টেজের কাজ হচ্ছে আমরা 3টে সেন্ট্রাল হসপিটাল, বিআরসি, তারপরে তপনসিংহ, তারপরে আগে বোধহয় বিআরসি, তারপরে সাউথ ইস্টার্ন রেলওয়ে গার্ডেন ব্রিজ এবং তপনসিংহা হসপিটালে বলেছি। আমাদের টোটাল যে রিপোর্টটা, সেই রিপোর্টটা আমরা আরো ভালো করে অ্যাপ্রোচ তৈরি করব। এর পরবর্তী ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে আরটিআই করব। আপনাদের কাছে সমস্ত কিছু আমরা আপলোড করে দিয়েছি, আপনারা সেগুলো দেখবেন যে কি কোশ্চেনিয়ার ছিল।
সেসব কোশ্চেনিয়ার নিয়ে পড়ে আমি সময় নষ্ট করতে চাইছি না এখানে। তো আমাদের মোটামুটি যেটা আইডিয়া হয়েছে যে বিভিন্ন টাই আপ হসপিটালগুলোতে গিয়ে, সেটা হচ্ছে আপনি 3 ভাবে বাইরের হসপিটালের সুযোগ পান। ভালো করে শুনুন, 3 ভাবে। একরকম ভাবে হচ্ছে আপনার যে হাসপাতাল, রেলের হাসপাতাল, সে রেফার করে দেবে বাইরের হাসপাতালে টাই আপ হসপিটাল। তাহলে গোটা পয়সাটা রেল দেবে এবং সিজিএইচএস রেটে রেল নেবে, রেলই দেবে, সেটা সিজিএইচএস রেটে দেবে, সেটা আপনার না জানলেও চলবে। দ্বিতীয়, আপনি খুব ইমার্জেন্সি পেশেন্ট হয়ে গেছেন বা যার উইং কার্ড আছে, তাদের মধ্যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট বাড়ির কাছাকাছি যে কোনো জায়গায় টাই আপ হসপিটাল, তার যেখানে উইং কার্ড ছিল আছে, কার্ড ছাড়া বাধা আছে, তার সঙ্গে যে টাই আপ হসপিটালগুলো আছে, সেই টাই আপ হসপিটালগুলোতে গিয়ে সে ইমার্জেন্সি ক্ষেত্রে ভর্তি হবে। এক্ষেত্রে একটা গঠন হয়, আমি আগে বলে দিই যে শুরু। আর থার্ড, এবং ভর্তি হবে এবং তার জন্য অ্যাপ্রুভাল, এই যে ইমার্জেন্সি ক্ষেত্রে রেলকে না জানিয়ে দুম করে উইং কার্ড দিয়ে ভর্তি হয়ে গেল, এটা তো রেলকে জানাতে হবে, জানাবে তারাই, এবং তার অ্যাপ্রুভালটা তারাই আনবে রেল থেকে, এবং যতদিন সে ওখানে চিকিৎসা করতে পারবে ততদিন সে টাকাটা রেলই দেবে। তাহলে দুটো হয়ে গেল। আর থার্ড জিনিস হচ্ছে, কিছু কিছু টাই আপ ডায়াগনস্টিক সেন্টার আছে এবং হসপিটালের আউটডোর আছে, যারা কোল্ড পেশেন্ট মানে ইমার্জেন্সি পেশেন্ট নয়, বুঝেছেন? তারা কোনো হসপিটালের আউটডোরে, প্রাইভেট হসপিটালের আউটডোরে দেখাতে পারে এবং কিছু ইনভেস্টিগেশন বা টেস্ট করতে পারে, সেটা সিজিএইচএস রেটে তাকে দিতে হবে, রেল দিবে না, তাকে দিতে হবে। মানে ধরুন 120 টাকা যদি ব্লাড সুগারের বাজার রেট হয়, তাকে দিতে হবে 28 টাকা, এটা সিজিএইচএস রেট, ঠিক আছে? এইবারে কথা হচ্ছে কোথায়, কথা হচ্ছে যে এটা করতে গিয়ে আমরা কি কি সমস্যার সমাধান করছি। লেখাগুলো অতীব ভালো, মনে হয় রেল প্রশাসন এবং রেল চিকিৎসক আধিকারিকরা আন্তরিকভাবে এই সমস্ত অর্ডার করে টাই আপগুলো করেছেন, নৌ চুক্তি করেছেন, কিন্তু পেরিফেরিতে কি কাজ হয়, আদৌ যেটা বলা হচ্ছে আর যা কাজ হয় সেটা কি মিল পাচ্ছি? সেটার জন্য আমরা এই যাঞ্চগুলো করেছি, এই ফ্যাক্ট ফাইন্ডিং গুলো করেছি। তাতে আমাদের ধারণা, অনলাইনের করে বলিনি, প্রথমত এই 20টা হাসপাতালের ক্ষেত্রে ইমার্জেন্সি পেশেন্ট আসলে অধিকাংশ ক্ষেত্রে তাকে বলা হয় অ্যাপ্রুভালটা আপনি রেলের কাছ থেকে গিয়ে নিয়ে আসুন। এবার কে অ্যাপ্রুভাল আনবে? মানে আমার স্ত্রী তো জীবনে অফিসেই আছে, আমার স্ত্রী রেলের কিছু জানেন না। আমি যদি অসুস্থ হই এবং আমি যদি কোথাও একটা গিয়ে ভর্তি হই, অ্যাপ্রুভালটা কি আনবে? তারপরে এই যে লাট খাবে গোটা অফিস, কোথায় একটা সমুদ্রের মতো জায়গায় লাট খাবে, কোথায় অ্যাপ্রুভাল পাওয়া যায়? এটা হবে না। তো এটা তারা জোর করে, তখন বলে কি তারা, তাহলে আপনি ঠিক আছে, আপনি তো এমনিও সিজিএইচএস রেট পান, আপনি এমনি সিজিএইচএস রেটটা দেবেন, আমরা এটা আপনাকে রেল পেশেন্ট হিসেবে আপনার উইং কার্ডের জন্যই সিজিএইচএস রেটটা দেবেন। এটা বলছি কারণটা, এটা বলার পেছনে তাদের উদ্দেশ্যটা অ্যাপ্রুভাল আসতে, অ্যাকচুয়ালি অ্যাপ্রুভাল আনতে, অ্যাপ্রুভাল দেওয়া হয় এই কথাটা জানাতে তাকে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে ভর্তি করার পরে। 48 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে, প্রথমে 48 ঘন্টার মধ্যে রেল তাকে অ্যাপ্রুভাল দেবে। যদি সেটা 72 ঘন্টা ক্রস হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে এই পেশেন্টটা এখানেই কন্টিনিউড হবে এবং রেলের কাছে সে প্রমাণ সহ সমস্ত ক্লেমটা চাইবে ওই কোম্পানি, মানে ওই হসপিটাল, প্রাইভেট হসপিটাল। কিন্তু এদের কাছে রেল দেবে সিজিএইচএস রেটে, আবার পেশেন্টকে কোল্ড পেশেন্ট হিসেবে যদি ট্রিট করি তাহলে আমি নগদ টাকাটা পাবো 2-1 দিনের মধ্যে, সেটাও সিজিএইচএস রেটে। তো সিজিএইচএস রেটে রেলের কাছ থেকে যদি আমি
সেটা ভালো না, আমি এটা 7 দিনে পেয়ে যাবো সেটা ভালো। ফলত ওরা এইভাবে পেশেন্টদের হয়রানি করে। এইটা যখন আমরা কর্তৃপক্ষের কাছে হাইলাইট করলাম, তখন কর্তৃপক্ষ আবার নতুন নতুন করে অর্ডার করে আরো এই কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু সেন্টার অত্যন্ত আশাব্যঞ্জক। মানে আপনি যদি কোনো প্রেসক্রিপশন নাও দেখান, আপনি যদি বলেন আমার অন্য টেস্টগুলো করতে হবে, যেমন সুরক্ষা সব জায়গায়, তাহলে ওরা সেই টেস্টগুলো করে দেবে। উমিদ কার্ডের জাস্ট জেরক্স কপিটা দিতে হবে, ওরা উমিদ কার্ডটা চাইবে, তার জেরক্সটা দিলে আপনি নিজে থেকে যা যা টেস্ট করতে চাইছেন সেগুলোই চাইবে নিজে থেকে। মানে আবার কোনো ইনভ্যাসিভ টেস্ট তারা করবে না, তার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন লাগে। আপনি যদি বলেন আমি আমার ইচ্ছে হয়ে যাবে একটা কোলোনোস্কোপি করবো, বা আমি সিটি অ্যানজিও করবো, সিটি অ্যানজিও সুরক্ষাতে আছে একটা জায়গায় রাজারা ঠিক আছে, তো সেটা দেবে না। কিন্তু অন্য যে কোনো টেস্ট, হ্যাঁ, বা আমি একটা এমআরআই করবো তখন দেবে না। কিন্তু অন্য সাধারণ ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট বা অন্যান্য এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, এইগুলো কিন্তু ওরা জাস্ট আপনার প্রেসক্রিপশন ছাড়াও করে দিতে পারে। কিন্তু এটা নেবেন না, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েই এইসব টেস্ট করবেন, এই অভ্যেসটা ভালো না আমি বলছি। অর্থাৎ আশাবাদী। আবার কিছু কিছু জায়গা আছে, যেমন আমি জানি থিওরি, তারা বলে হ্যাঁ আমাদের সঙ্গে তো টাই আপ আছে, কিন্তু আপনাকে বিআরসি থেকে লিখিয়ে আনতে হবে। আরে বিআরসি থেকে লিখিয়ে দিলে তো ওই ব্লাড টেস্টটা তো বিআরসি করে দেবে, তো আপনাকে আমার ব্লাডটা কেন স্যাম্পলটা পাঠাবে? এই রকম ভাবে টাল বানানো হচ্ছে। তাহলে কোথায় গলদটা হচ্ছে? এই গলদটা কোথায় হচ্ছে সেটার জন্য আমরা এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটা করছি। তারপর 3টে হসপিটালে আমরা ভিজিট করেছি। ভিজিট করে আমরা মেট্রো রেলের ACH অ্যাডিশনাল চিফ হেলথ ডাইরেক্টর ডক্টর শুভঙ্কর হোমের সঙ্গে দেখা করেছি। বিআরসি মেট্রো রেল বলেছি, বিআরসি। তো সেখানে তিনি আমাদের অত্যন্ত এই প্রশ্নগুলোকে নিয়ে উনি খুব চিন্তিত, এবং তিনি আমাদের উৎসাহ দিয়েছেন যে হ্যাঁ এগুলো বলবেন আমাদের। কিন্তু বলবেন কথাটা তো বলবেন বললে তো হয় না। কথাটা হচ্ছে লেগে থাকাটা, কাজটা হচ্ছে ওই দপ্তরে, ওই দপ্তরের লেগে থাকা কাজটা ঠিক মতো কাজ হচ্ছে কি এই সমস্ত নিয়ে। তারপরে টাইয়া হসপিটালের ব্যাপারগুলো বলছি, প্রচন্ড ডিনায়াল হয়। কেন হয়? যে অপারেশনটা 90,000 টাকায় হয়, ধরুন কোলিসিস্টেক্টমি, মানে গলব্লাডার ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করবে, গলব্লাডারটা বাদ দিয়ে দেবে, প্রচুর স্টোন আছে মানে ক্যালকুলাস আছে। এবার ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি বাইরে ধরুন আমরিতে চার্জ হচ্ছে 90,000 টাকা, কিন্তু সিজিএইচএস রেট বলছে 38,000 টাকা। তাহলে 38,000 টাকা রেল এই টাকাটা দেবে, তো 38 আমরি দেখবে যে আমার কাছে 90,000 টাকাটা বেশি না 38,000 টাকা বেশি। আমরি যথেষ্ট রেপুটেড হসপিটাল, ফলে ও তাকে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করবে, ও বা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে চেষ্টা করবে। যদি রেল থেকে রেফার্ড হয়েও যায়, যদি রেল থেকে রেফার্ড হয়েও আরেকটি করে কোনো বাইপাস সিএবিজি মানে করোনারি অ্যাঞ্জিও বাইপাস গ্রাফটিং এইটা যদি করতে যায়, তাহলে তাকে হয়তো সকাল 8টার সময় ওটিতে ঢোকাবার বদলে ওটিতে ঢুকিয়ে নিয়ে ট্রলিতে ফেলে রাখবে, বিকেল 5টার সময় অপারেশন করবে। এই যে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো দেখা, তার কারণটা হচ্ছে রেল যেহেতু সরাসরি কেন্দ্রীয় সরকারি দপ্তর, এটা কোল ইন্ডিয়া না, এটা ইয়ে না, ইন্ডিয়ান অয়েল না, হিন্দুস্তান পেট্রোলিয়াম না, বা এয়ারপোর্ট অথরিটি না, তারাও কর্পোরেট কানেকশন টাই আপ আছে তাদের সঙ্গে বিভিন্ন, কিন্তু তাদের কস্ট টু কস্ট ওরা দিয়ে দেয়, ওদের যা কস্ট এরা তাই দিয়ে দেয়। খালি তাদের চিকিৎসা হলো একদম ভীষণ উন্নত মানের, বা যখন যা চাইছি সেটাই করে দিচ্ছি। কিছু কিছু রেস্ট্রিকশনস আছে, সেগুলো মানে বাড়তি চিকিৎসার জন্য বাড়তি টাকা নিয়ে নিল কিনা সেগুলো চেক অ্যান্ড ব্যালেন্স আছে, কিন্তু এগুলো হয়। যেটা 90,000 টাকার অপারেশন কস্ট টু কস্ট ওরাই দিয়ে দেবে, কিন্তু রেল তো তা দেবে না। তার কারণ হচ্ছে রেল তো কেন্দ্রীয় সরকারি একটা সংস্থা, এবং রেল তো সিজিএইচএস রেটের বাইরে যেতে পারে না। ফলে
এই ধরনের সমস্যাগুলো আমরা কিন্তু ফেস করছি। তো এই সমস্যাগুলো নিয়ে তো বাইরের কথা বলছি, রেলের হাসপাতালে কি হয়? রেল একটা অসাধারণ হাসপাতাল, সেন্ট্রাল হসপিটাল আপনাদের বলে রাখি, এটা প্রত্যেকটা সেন্ট্রাল হসপিটাল এক একটা মেডিকেল কলেজ হওয়ার যোগ্যতা রাখে, তাদের এত অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এত ভালো খাঁচা কিন্তু পাখি নেই, এত ভালো খাঁচায় পাখি নেই। অধিকাংশ ডাক্তার কিছুদিন, প্রথম কথা রেলের এই সমস্যাগুলো ডাক্তার নেই বলেই আমি বলতে পারছি, ডাক্তাররা আসলে আমি এই কথাগুলো বলতে পারবো যে কিছু কিছু সমস্যা আছে। রেলে কোনো স্পেশালিস্ট নিয়োগ করা হয় না, রেলে নিয়োগ করা হয় তখন কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু স্পেশালিস্ট নিয়োগ করা হয়, তাও কিছু কিছু ক্ষেত্রে গাইনোকোলজিস্ট বা অ্যানাস্থেটিস্ট। তাহলে মেডিসিনে কি এমডি কেউ নেই? আছে, তারা নিজে থেকে এমডি করেছে, তার জন্য তারা কোনো এক্সট্রা বেনিফিট পান না, 200 না 250 টাকা পান এক্সট্রা। হ্যাঁ, রেলের সমস্ত ডাক্তার নিয়োগটাই হচ্ছে মেডিকেল অফিসার, গোদা মেডিকেল অফিসার, বুঝতে পেরেছেন? এখন ধরুন কেউ হয়তো চার্টার্ড কস্ট, এমবিএ ফিনান্স নিয়ে দুর্দান্ত শিক্ষিত মানুষ, আর সেখানে ধরুন ডিরেক্টর জেনারেল অফ অ্যাকাউন্টস, সে হয়তো ডাইরেক্ট মানে সে বিএ পাস, কিন্তু অসাধারণ মেধার জন্য সে ইন্ডিয়ান অ্যাকাউন্ট সার্ভিস পেয়েছে, সে কিন্তু তার কিন্তু সে আদপে পেরিফেরিতে কি কাজ হচ্ছে বা নিচের তলায় কি কাজ হচ্ছে জানেন, এটার কি কি অসুবিধা ফেস করতে হয় সেগুলো তারা জানেন। তো রেলের অবস্থাটাও সরকারি যে রুলগুলো আছে তার থেকে ব্যত্যয় নয়। তো সেই কারণে, সেই অসুবিধার কারণে রেলের হাসপাতালের এরকম দশা। তারপরে ধীরে ধীরে রেলের, যেটা পারেল্লা বললেন যে রেলের কি যে তাদের ইন্টেনশন এটা বোঝা যাচ্ছে না। কেউ কেউ বলছেন যে রেল হয়তো আস্তে আস্তে হাসপাতালগুলোকে ছেড়েই দেবে, জাস্ট ওই কার্ডে জাস্ট রেফার করে দেবে। এটা হলে আবার এই জায়গাটা আসে। কাজে কাজেই আমাদের সার্বিকভাবে চিন্তা ভাবনা এবং আন্দোলন করা উচিত, সমস্ত ইউনিয়নগুলোকে বলা উচিত, সমস্ত সংগঠনগুলোকে বলা উচিত রেলের অসাধারণ ইনফ্রাস্ট্রাকচারটাকে উন্নত করুন, তাহলে আমাদের এই দুশ্চিন্তা আর থাকবে না। আপনি ভাবছেন যে যেন বিদেশে বেড়াতে যাচ্ছেন, আপনি দিশাতে গিয়ে ভর্তি হলেন, অসাধারণ একটা প্রাইভেট আপনাকে দিয়ে দিল, কেবিন দিল, আপনি ভাবছেন যেন বিদেশে এসেছি, আমি ভালো, কিন্তু ওখানে যে অতি চিকিৎসা হচ্ছে না, ওখানে যে কি চিকিৎসা হচ্ছে। একটা রিসেন্ট ঘটনা বলছি, একটা পেসমেকার কেস, এই স্টেন্ট লাগানোর কেস, পিটিসিএ হলো, ওটাকে বলে ইংরেজিতে পারকিউটিনাস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওপ্লাস্টি হলো। 3টে স্টেন্ট বসাবার জন্য বিএমবিল্লা বললো, রিসেন্ট আমাদের, আমি নাম করছি না, 3টে স্টেন্ট বসাবার জন্য বিএমবিল্লা রিকমেন্ড করলো, কিন্তু তারা যখন গার্ড নিচে ছিল পেশেন্টটা কিন্তু ডাইরেক্ট যায়নি ডিআরসি, এই বিএমবিল্লাতে পেশেন্টটা গার্ড নিচে দেখা, গার্ড তাকে দেখে সমস্ত টেস্ট করে বলেছিলেন না খুব একটা কিছু, ও সামান্য যা হয়েছে, কিন্তু খুব একটা আমি কিছু, ঠিক আছে আপনাদের এর জন্য আমি একটা ওপিনিয়ন নেওয়ার জন্য আপনারা যান বিএমবিল্লা যান, কি ভর্তি হয়ে বিএমবিল্লা সমস্ত টেস্ট করে অ্যাঞ্জিওগ্রাম করে দেখলো ওর 3টে নাকি ব্লক পেয়েছে, 2টো ব্লক 95%-এর ওপরে, একটা ব্লক 70%। তারপর দেখা গেল যে তাকে 2টো স্টেন্ট বসিয়েছে। এবার স্টেন্টের টাকা তো সিজিএইচএস এর রেটে 18,000 টাকা পার স্টেন্ট। এবার সেই সময় পেশেন্টকে বলছে এই 18,000 টাকা স্টেন্টটা নেবেন, আর যদি 35,000 টাকা স্টেন্টটা নেন সেটা অনেক বেটার স্টেন্ট, এখন আপনি ঠিক করুন তাহলে বাদ বাকি 17,000 টাকা এটা আপনাকে পেমেন্ট করতে হবে। এরকম করে সে 17-34,000 টাকা নিয়ে নিয়েছে। এবার বলছে থার্ড স্টেন্টটা লাগানো যাবে না, ওটা যদি আপনি প্রাইভেটলি পুরো 35,000 টাকা দিয়ে লাগান তাহলে লাগাতে পারেন, আর না হলে আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি, আপনি আবার গাড়ির নিচ হয়ে আবার বিএমবিল্লাতে ভর্তি হন 7 দিন পরে, থার্ড স্টেন্টটা লাগিয়ে দেবেন। তো এইরকম যে ভয়ঙ্কর একটা অবস্থা, এই অবস্থার ভেতরে কারুর ভালো হয় কারুর হচ্ছে না, এটা দিয়ে একটা ভালো দেখে সব ভালো যেমন বলা যায় না, আবার একটা খারাপ দেখেও সব খারাপ যেমন বলা যায় না। কাজে কাজে আমাদের উচিত
এইগুলোকে ভালোভাবে নিরন্তর চর্চা করে যাওয়া, এবং চর্চার পরে আমাদের উচিত যে রেলের হাসপাতাল বা রেলের স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও এটাকে মান উন্নয়ন করা, মান উন্নতি করা। এই অবধি বললাম। ডাক্তারবাবুরা আসবেন, তাদের কাছে আমরা বলবো রেলের চিকিৎসা ব্যবস্থা তার ভালো মন্দ এটা নিয়ে আপনারা কিছু বলুন। আরেকজন ডাক্তারবাবু আসবেন, উনি পোর্ট হাসপাতালের ডাক্তার, কিন্তু তাকে কেন ডাকা হয়েছে, তিনি সিজিএইচএস এর ডাক্তার, তো পোর্ট হাসপাতালে উনি এসিএমডি ছিলেন, বা ওদের এসিএমডি বলেন না, ওদের ডেপুটি সিএমডি বলেন, সিএমডি একটাই পোস্ট। তো তিনি আসছেন, কিন্তু তিনি 65 বছর অব্দি চাকরি করেননি, 60 বছরে রিটায়ার করে তিনি বাদ বাকি টাইমটা, উনি খুব উচ্চশিক্ষিত মানুষ। তো তিনি হলদিয়ায় যে মেডিকেল কলেজটা হয়েছে, প্রাইভেট মেডিকেল, ওখানে পড়াতে যান, ওখানকার টিচিং প্রফেসর করেন। উনি ওখান থেকে ফিরবেন 4টে নাগাদ, হলদিয়া থেকে ডাইরেক্ট আসছেন। আর এখানে আসছেন আরেকজন, যিনি সাউথ ইস্টার্ন বিআরসি, বিএনআর হসপিটাল এবং মেট্রো হসপিটাল এবং শেষে তিনি বড়দাতে বেনারসে ছিলেন, এরকম একজন ডাক্তার বাবু, যার নাম ডক্টর সুজিত কুমার মল্লিক। তিনি আসছেন, তিনি আরেকজন ডাক্তারবাবুকে নিয়ে আসছেন। তিনি বললেন টেলিফোনে আমাদের আদরবাবুকে যে তিনি নাকি মেট্রো রেলের কোনো ডাক্তারবাবু। দেখা যাক, তারা এলে তাদেরকে আমরা বলতে দেবো যে চিকিৎসার সুযোগ ও সুবিধাটা কি সেটা একটু বলুন। এই আপাতত রাখছি। এবার আমি একটু আরো টেকনিক্যালি যদি কেউ বলতে চায় একটু বলুন। রেলের বেনিফিশিয়ারিকে কি ভাবে সুবিধা দেওয়া যায় সেটা সেই সার্কুলারে খুব সুন্দরভাবে মৌচুক্তি করে খুব ভালো সুন্দর লেখা আছে, এবং যে কেউ দেখে পড়ে খুব কনভিন্সড হবে যে হ্যাঁ এটা তো তাহলে আমরা অনেক কিছু সুবিধা পাবো। কিন্তু এই কিন্তু জায়গাটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। আমরা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা প্রত্যেকটা হসপিটাল অনুসন্ধান করে দেখেছি, বাস্তব অভিজ্ঞতাটা কিন্তু একেবারেই বিপরীত। এইখানেই আমাদের, এই কারণেই এত কিছু আমাদের করা। বাস্তব অভিজ্ঞতা হচ্ছে কিরকম, ধরুন আপনি একটা প্রাইভেট হসপিটালে গেলেন, আপনি দেখলেন লিস্টে নাম আছে ডাইয়া হসপিটাল, সেখানে গিয়ে আপনি যখনই উমিদ কার্ডটা নিয়ে বললেন যে এই যে আমার উমিদ কার্ড, না না আপনাদের তো ওখানে এই উমিদ কার্ডে আমাদের কিছু হবে না। একদম প্রথমে এই কথাটা বলতেছে, এই উমিদ কার্ডে হয় না। আমরা বললাম যে আপনার এখানে চুক্তি করা আছে, আপনি বলছেন ও চুক্তি মুক্তি আমরা জানি এখানে হয় না। এবারে যেই পেশেন্ট ওখানে গেছে সে তখন আমাকে বা উদ্যানকে ফোন করলো, তখন ওরা দাঁড়াও ওই যে লিয়াজো অফিসারের ওখানে ফোন নাম্বার আছে, ওই হসপিটালে যে চুক্তি করেছিল তাকে ফোন করলাম, তাকে বললাম যে আমাদের পেশেন্ট গেছে আপনার হসপিটালে, বলছে উমিদ কার্ড অ্যাকসেপ্ট হবে না, কি ব্যাপার? বলো কি বলেছে? বললাম যে আপনার হেল্প ডেস্কে বলছে। তখন উনি আবার সেখানে ফোন করে কথাটা বলে ব্যাপারটাকে ইয়ে করে তখন তাকে আবার অ্যাকসেপ্ট করুন। এবারে বুঝে দেখুন যে একজন লেম্যান গেছে, তাকে তো যখন প্রথমেই বলা হবে না, সে কি করবে? সে তো ফেরত চলে আসবে। এরকম বিভিন্ন জায়গায় এই সমস্ত, কিছু জায়গায় আছে বললো ঠিক আছে আপনাদের হবে, কিন্তু এখানে আগে 20,000 টাকা জমা করুন। 20,000 টাকা জমা করে তারপর আপনার ট্রিটমেন্ট হবে। রেল যদি অ্যাপ্রুভাল দেয় তখন আপনি ওটা ফেরত পেয়ে যাবেন। তো সেই 20,000 টাকা তাকে ডিপোজিট করতে হলো। তারপরে রেল কিন্তু সাবসিকুয়েন্টলি অ্যাপ্রুভাল দেয়নি। রেল বলেছে যে এই ট্রিটমেন্টটা আমাদের হসপিটালেই হবে, ওনাকে এখানে ফেরত পাঠিয়ে দিন। তো 3 দিন পরে তাকে ফেরত পাঠিয়ে দেয় রেলের হসপিটালে। রেল ওই 3 দিনের পেমেন্টটা করে দেয়, করে দিয়ে ওই হসপিটাল তখন প্রাইভেট হসপিটাল যে সে 20,000 টাকা ফেরত দিয়ে দেয়। তো এইরকম নানা রকম একটা ঝামেলা সম্মুখীন হতে হচ্ছে। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা হসপিটালে সিএমডির সঙ্গে কথাবার্তা বলেছি। তাতে করে গাড়ির নিচে এসিএমডি ডক্টর তাপস মজুমদারের সাথে নিয়ে আমরা মিটিং করেছি। তো ওনাকে এই সমস্যাগুলো তুলে ধরেছি। উনি বললেন যে আমরা জানি এই সমস্যাগুলো যে হচ্ছে, আমরা এগুলো সব জানি। তো আমি ওনাকে একটাই প্রপোজাল দিয়েছিলাম যে আচ্ছা এই যে উমিদ বেনিফিশিয়ারি, উমিদ
হসপিটালে যে অ্যাকসেপ্ট হয়, এই হসপিটালে অ্যাকসেপ্ট হয়, তাহলে ওই হসপিটালের হেল্প ডেস্কে পিছনে বড় বড় করে কেন ডিসপ্লে করে দেওয়া হচ্ছে না উমিদ অ্যাকসেপ্টেড হেয়ার, এই কথাটা লিখে দিলেই তো সমস্যা মিটে যায়। তাহলে পরে যে বেনিফিশিয়ারি সেও দেখতে পাচ্ছে কেন উমিদ অ্যাকসেপ্ট হবে, আর যে হেল্প ডেস্কে বসে আছে ডক্টর মজুমদার বললেন আসলে কি ব্যাপারটা জানেন তো, হয়তো যে হেল্প ডেস্কে বসে আছে সে 2 দিন হয়েছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সে উমিদ বস্তুটা কি সেটাই জানে, সেই জন্য কেউ ওই উমিদ নিয়ে গেলে পরেও হয় না বলে তাকে আগে সরিয়ে দিচ্ছে। আমরা যে সেটা তো দেখুন ওটা তো ওদের ব্যাপার, কিন্তু যে বেনিফিশিয়ারি যে পেশেন্ট গেছে তার কি তখন তার পেশেন্টের দুরবস্থা তার মাথারই ঠিক নেই, তা সেখানে যদি সে ওরকম ভাবে একটা ট্রিটমেন্ট পায় যে তখন সে একটা হেল্পলেস কন্ডিশন তার, তো এইটা যদি করে দেওয়া যায় বলে এটা আপনি এখন খুব ভালো প্রপোজাল দিচ্ছেন, উনি সাথে সাথে সেটা নোট করে দিন, এই বলে আমরা এটা এতে ওদের সঙ্গে বসে ওই জিনিসটাকে করাবার চেষ্টা করছি। তো এই তো গেল একটা, আরো এই যে সমস্ত বিভিন্ন রকম উদ্যান অনেক কিছুই বলেছে, তো এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তবে এর মধ্যে আসার কথা যে কয়েকটা হসপিটাল কিন্তু আবার খুব পজিটিভ রেসপন্সও দিয়েছে। এটাও যেমন কিছু হসপিটাল এই জিনিসগুলো করছে, আবার কিছু হসপিটাল কিন্তু পজিটিভ জায়গাতেও করছে। তো ডক্টর মজুমদার আমাদের বললেন যে যারা যারা যে হসপিটাল এরকম করছে আমাদেরকে তাদের সেই হসপিটালের নামগুলো একটু আমাদের বলবেন, আমরা দরকার হলে সেগুলোকে ব্ল্যাকলিস্ট করে দেবো, এই কথা আবার বললেন। এখন ব্যাপার হচ্ছে এইরকম করতে গেলে তো কম্পাসে গা উজাড় হয়ে যাবে, সব যদি হসপিটাল ব্ল্যাকলিস্ট হয়ে যায় তাহলে তো আর কোনো আমাদের সুযোগ সুবিধাই পাবো না। কিন্তু এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় সেইটার জন্য আমরা টাইম টু টাইম ডাক্তারদের সাথে ভিজিট করে তাদেরকে এই সমস্যাগুলোকে তুলে ধরছি এবং আপনাদের কাছে সেই জিনিসগুলোকে শেয়ার করছি। আপনাদের সাথে এই শেয়ার করাটার উদ্দেশ্য এটাই, আপনারা যে যে সমস্যার সম্মুখীন হবেন হসপিটালে গিয়ে সেগুলো অন্তত আমাদের রেল পরিবারের গ্রুপে একটুখানি লিখে দেবেন যে আপনারা এই সমস্যায় পড়েছেন। অনেকেই পড়েছে, এই যেমন আমার এক বন্ধু কদিন আগে ও ক্যাটারাক্ট অপারেশন করার জন্য দিশা হসপিটালে গেছে, দিশার নাম রয়েছে, ডিআর সিং এর টাই আপ রয়েছে দিশার নাম, কিন্তু ওকে একদম স্ট্রেটলি ডিনাই করে দিচ্ছে না সিজিএইচ, ও সিজিএইচ এর রেট চাইছে যে গিয়ে দিশাতে সিজিএইচ এর রেটে ট্রিটমেন্টটা করানো, কিন্তু ওকে স্ট্রেটলি ডিনাই করে দিয়েছে যে বলে না আমরা সিজিএইচ এর করব, আপনাকে হসপিটাল থেকে লিখিয়ে আনতে হবে। তাই আপনি পরিষ্কার বলা আছে যে কোনো পেশেন্ট যদি যায় তাহলে সে যদি মানে কোল্ড কেসে সে সিজিএইচ এর রেটের কিন্তু ট্রিটমেন্টটা পাবে, কিন্তু অধিকাংশ হসপিটাল বলে দিচ্ছে আপনি রেল থেকে লিখে আনুন তবে ট্রিটমেন্ট হবে। আরে রেল থেকে লেখাতে গেলে পর তো রেলে তো বলবে যে আমার এখানে তো এই ট্রিটমেন্টটা আছে, সে রেফার করবে কেন? পার্টি চাইছে যে সিজিএইচ এর রেটে করাতে, সেটা অনেক হসপিটালই অ্যাকসেপ্ট করছে, আবার কিছু কিছু হসপিটাল অ্যাকসেপ্ট করছে। তো এইরকম একটা মানে এর মধ্যে রয়েছে একটা টার্মোয়ালের মধ্যে জিনিসটা চলছে, একদম পুরোপুরি স্ট্রিমলাইন নেই। তো এগুলো নিয়ে আমাদের আলোচনা ডাক্তারবাবুদের সঙ্গে এইসব ব্যাপারে ওনারা আরো বেশি ভালো আলোকপাত করবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, আজকে একটু দুর্যোগের দিনে ডাক্তারবাবুদের হয়তো আসতে একটু দেরি হচ্ছে, তো ওনারা বলেছেন চারটের আশেপাশে আসবেন, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে, আপনারা একটুখানি ধৈর্য ধরে বসুন। হ্যালো, এখন হচ্ছে আমার একটাই প্রবলেম হচ্ছে যে ওদের মেডিকেলে যখন আমরা দেখা দিয়ে মেডিকেলে আমরা যখন ওষুধ নিই তা আমায় 3 মাসের ওষুধ দিয়ে যায়। কোনো ওষুধ যদি পাওয়া না যায় সেটা সেই ওষুধটা 1 মাসের জন্য পারচেস করতে 3 মাস যায়, মানে আমাকে 3 বার যেতে হবে ওই ওষুধটা নিতে, 3 বার না 4 বার যেতে হবে, কারণ একবার পারচেস করলো তারপর আনতে যেতে হবে একবার, তারপর 1 মাস পর আবার যেতে হবে, আবার আনতে যেতে হবে একবার, এইভাবে। এইটা যদি বন্ধ করা কোনো রকমের 3 মাসের ওরা নিয়ে যায়, আমরা এটা আমাদের পক্ষে আমার তো পাচ্ছি, অনেকে তো পায় না, তাই তাদের মধ্যে তো অসুবিধা সবার যাওয়া তারা ওষুধ আনবে। ঠিক আছে, আচ্ছা আমাদের সব
ইস্টার্ন রেল গার্ডেনিং নিয়ে এসছেন। এসছেন আমাদের বিএনআর হসপিটালের ডক্টর তাপস মজুমদার এবং যাব এবং ডক্টর মল্লিক তো বটেই। ডক্টর মল্লিকের সঙ্গে আমাদের আগেও খাতির ছিল, অনেকেরই খাতির আছে। তো যাই হোক, আমরা খুবই অভিনন্দন জানাচ্ছি ওনাদের একটু আমাদের আজকের সভাপতি যিনি পাভেল ঘোষ, ওনাকে একটা ওনাদেরকে ডক্টর তাপস ডক্টর সুজিত কুমার মল্লিককে একটা সম্বোধন। ডক্টর তাপস আমি নমস্কার আমার বন্ধুরা, আমি এখানে আসার আগে আমি যেহেতু অনেকের কাছে পরিচিত নই, তাই আমি উত্তরণ বাবু ওনারা অনেকবার, তাপস ওরা সব অনেকবার বলেছিলেন, তাই আমি এসেছি। এবং আমি যেহেতু অবসরপ্রাপ্ত, আমাকে এই আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করার সুযোগ দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রথমে জয়েন করি 89-এ। আমার একটুখানি রেলের জীবনটা বলে দিই। প্রথমে আমি নবস্থায় ছিলাম, ওখানে ছিলাম 7 বছর। তারপরে আসে মধুপুর হেলথ ক্লিনিক, ওটা দেওঘরের কাছে। তারপরে আসানসোল ডিভিশনাল হসপিটাল, আস্তে আস্তে বাড়ির কাছে আসছি। তারপরে হাওড়াতে ছিলাম 11 বছর, 9 বছর। তারপরে আমি ইস্টার্ন হেডকোয়ার্টারে 11 বছর চাকরি করি। লাস্টে এসিএমডি ওখান থেকে মেট্রোতে গিয়ে 1 বছর, মেট্রোর পরে বিএমডব্লিউ বেনারসে 3 বছর সিএমও হিসেবে ছিলাম। তারপরে 2 বছর আবার সিএস এবং সিএসডি হিসেবে সাউথ ইস্টার্ন রেল করে লাস্টে এসপিএইচএফ নায়ার বড়দা থেকে রিটায়ার করি 2023-এ 31শে ডিসেম্বর। এটা সৌভাগ্য বলতে পারেন বা দুর্ভাগ্য বলতে পারেন, যারা দুটো জায়গায় কাজ করেছি এবং জীবনের রেলের লাস্টের প্রায় 20 বছরের উপর এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজই করেছি, প্রশাসনিক কাজ এগুলো করেছি। তা আজকে আপনাদের মেন এজেন্ডা, আপনারা অনেক কিছু জানতে চান বা জানেন যে মেডিকেল ফ্যাসিলিটিসের কি ব্যাপার আছে। এটা অনেক কিছু না, অনেক জায়গায় বিশেষ করে রিটায়ার্ড যারা জানে না বা তাদের কাছে খবরও পৌঁছয় না। আমার মনে আছে আমরা একটা 2013 সালে এই গঙ্গার ধারে রিভিয়ারা আছে হাওড়ার পিছনে, ওখানে একটি কনফারেন্স করেছিলাম পাবলিক হেলথে। সেখানে আমরা একটা বুকলেট বার করি যে হেলথের কি কি ফেসিলিটি আছে, হেলথ কি দেয় তার উপর। ওটা তখন যেহেতু নেটের অত বেশি ইন্টারনেট ব্যবস্থা, অত বেশি মোবাইল ফোনটা অত ছিল না, তো ওই বইটা বুকলেটটা খুব পপুলার হয়েছিল। ইনফ্যাক্ট সারা ইন্ডিয়ান রেল থেকে আমার কাছে চাইতো এবং আমি সবাইকে কতগুলো কপিও দিতে পারিনি। এখন তো আমাদের অনেক বেশি আমরা অ্যাক্সেসিবল হয়ে গেছি, পকেটে আমাদের মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে। আপনারা রেলওয়ে সাইটে গিয়ে যে দেখতে পারেন, জানতে পারেন কি কি ফ্যাসিলিটি মেডিকেল থেকে পাওয়া সম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যতদিন চাকরি করি আমাদের কেউ না পরিচিত থাকে, পার্সোনাল ডিপার্টমেন্ট অবশ্য পরিচিত থাকে, রেলের হাসপাতালে। কাজে আমরা যাই পরিচিতর মধ্যে দিয়ে, আমাদের ঘরের মতো হাসপাতাল আমাদের ঘরেরই একটা অংশ, সেই রকম ভাবে আমরা ডাক্তার দেখাই বা তাদের কাছে চিকিৎসা নিই। কিন্তু আমাদের যত বয়স হয় তত আমাদের অসুখ হওয়ার প্রবণতাটা বাড়ে। সেই হিসেবে রিটায়ার হয়ে পরে আমাদের আরো বেশি দরকার। অথচ আমরা যেহেতু চাকরি করি না, তাই জন্য একটু ধীরে 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 আমরা একটু অ্যালুপ হয়ে যাই, একটু পরিচিত মহল থেকে একটু সরে আসে। আর মেডিকেলটা এমন একটা জিনিস না যে যতই আপনি যত বড় পোস্টে কাজ করুন বা যে পোস্টে কাজ করুন, ওই পরিচিত মুখ দেখলে একটা মনে হয় যেন আমি নিজের কাছে এসেছি, নিজের ঘরে পরিচিত ডাক্তারের কাছে এসেছি, পরিচিত রেলের অ্যাটমসফিয়ারে এসেছি। সেই জন্য ওই যখনই পরিচয়ের বাইরে যায় তখন আমরা একটুখানি কিন্তু
মনে হয় বা মনে হয় যেন আমি সেই যেন একটা নার্সিং হোম বা পাবলিক হসপিটালে গেছি। এক্ষেত্রে এখন তো রেলের মেডিকেল সিস্টেমটা প্রথম দিকে যেমন ছিল, আমাদের মেনলি ছিল রেলের ইনহাউস, রেলের যে হাসপাতালে যে পরিষেবা পাওয়া যাবে সেটাই ছিল। এখন কিন্তু অনেকটা ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে, মানে আমাদের প্রাইভেট সেটআপের সঙ্গে টাই আপটা অনেক বেশি করা হয়েছে, সেটা অনেক এক্সপোজারটা বেশি হয়েছে এবং অনেক সহজলভ্য হয়েছে, মানে অনেক কাজেই আপনারা যেতে পারেন সেই সব জায়গায় অ্যাক্সেস করতে পারেন। কদিন আগে আমি কি বলবো, আমাদের ইস্টার্ন রেলের পুরনো একজন পিএসকে নিয়ে ওনার একটা অপারেশন ছিল কোঠারিতে, আমরা অপারেশনটা করাচ্ছিল, রেল থেকে রেফার হয়েছিল। এমনি ঘটনাস্থলে বলছি, প্রায় সপ্তাহ দুয়েক আগের ঘটনা। তা ওখানেই আমরা ওয়েট করছি, ওটির পাশে ওটি হচ্ছিল, আরেকটা পেশেন্টের পার্টিও ছিল, তারা আমার দিকে তাকাচ্ছিল আমাদের দিকে। তো আপনাদের চেনা চেনা লাগছে, বলে আমরা রেলে কাজ করতাম, ওরা পয়সা দিয়ে নিজেদের পয়সায় ওই কোঠারিতে ওই সেম অপারেশন করাচ্ছে, ওরা জানেই না যে এরকম রেফার করা যায় বা রেল থেকে এরকম পাওয়া যায়। এইটাই হচ্ছে মানে এটাই আমি বলবো দুঃখজনক ব্যাপার যে আমাদের অনেকে আমরা বাইরে পরিষেবা নিই, কিন্তু আমরা জানি না আমাদের কতটা অধিকার বা কতটা করা সম্ভব। কিন্তু এখন যা বর্তমানে যে আপনাদের কাছে বেশিরভাগই উমিদ কার্ড আছে, এই উমিদ কার্ডটা দেখবেন আপনারা একটা মানে আপনারা যে বেশিরভাগই সাউথ ইস্টার্ন রেল থেকে উপরে কোনো সাউথ ইস্টার্ন রেল বা গার্ডেন বা এরকম লেখা আছে, বা যেখানেই করেন আপনি যদি ইস্টার্ন রেল ইস্টার্ন বা মেট্রো বা এরকম লেখা আছে। কিন্তু এখন এই উমিদ কার্ডটা হয়ে যাবে অল ইন্ডিয়ান রেলওয়ে, এই আপনার এই জানুয়ারি মাসেই হয়ে যাবে। ওটা পাস হয়ে গেছে, ওটার অর্ডারও বেরিয়ে গেছে, ওটা কিন্তু ইন্ডিয়ান রেলের হবে। কারণ এখন রেলের যে রেফারেল সিস্টেমটা ওটা জুনের মধ্যে সীমিত নেই, ওটা অল ইন্ডিয়া রেফারেল হয়েছে। কাজেই আপনি ধরুন বেড়াতে গিয়ে আপনি দিল্লি থেকে অসুস্থ হলেন, তখন কিন্তু আপনি নর্দার্ন রেলের টাই আপ কোনো হসপিটালে আপনি যেতে পারবেন, as good as নর্দার্ন রেলের রিটায়ার্ড লোক যেরকম যেতে পারবে আপনিও যেতে পারবেন। তো এই জন্য আমরা ইন্ডিয়ান রেল উমিদ কার্ড হয়েছে, এটা এখনো আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনি যে উমিদ কার্ডটা করেন কিসে, আপনি HMIS এই থ্রু দিয়ে তো অ্যাক্সেস করেন, কিন্তু এখনো ওটা দেবে, ওটা রেল থেকে ওই সিস্টেমটা জানুয়ারি, এটা ডিসেম্বরের শেষ বা জানুয়ারির মিডলের মধ্যে ওই ইন্ডিয়ান রেল উমিদ কার্ডটা ওটা অ্যাক্সেস করতে দেবে। এই যে যখন আপনি অ্যাক্সেস করে যেমন উমিদ কার্ড আগে ডাউনলোড করেছিলেন সেরকম ভাবেই আপনি অল ইন্ডিয়ান রেলের উমিদ কার্ডটা ডাউনলোড করতে পারবেন, কিন্তু একটা অসুবিধা হচ্ছে বছরে 100 টাকা করে দিতে হবে। এটা রেল নিয়মটা করেছে, কারণ এটা কিছু অল ইন্ডিয়ান মেইনটেনেন্স করতে হয়েছে বা কিছু, এটা রেল বোধহয় পয়সা দেয়নি, যাই হোক 100 টাকা বছরে আমরা অ্যাফোর্ড করতে পারি। বেশিরভাগই পেনশনাররা আমরা বছরে 100 টাকা করে দিতে হবে, কিন্তু এটা অল ইন্ডিয়া অ্যাক্সেস করতে পারবে। আর এই যেমন উমিদ কার্ডে কিউআর কোড থাকে, আপনারা দেখেছেন নিচের দিকে লেফট সাইডে নিচের দিকে ওই কিউআর কোড দিয়ে আপনি যে কোনো আপনি টাই আপ হাসপাতালে যেতে পারেন এবং টাই আপ হসপিটাল ওই কিউআর কোড থেকে দেখে নেবে ও যে আপনার এই কার্ডটা জেনুইন কিনা, আপনার নাম সমস্ত কিছু কিউআর কোডটা দিয়ে অ্যাক্সেস করার জন্য থাকে। এবং এই ইন্ডিয়ান রেলে উমিদ কার্ড হলে ওই কার্ডে যে কিউআর কোড আছে সেটা দিয়ে আপনি বম্বে, দিল্লি, মাদ্রাজ কোনো জায়গায়, চেন্নাই কোনো জায়গার হাসপাতালে টাই আপ হাসপাতালে যেতে পারেন, সেখান থেকে আপনাকে আপনার পার্টিকুলার দ্বারা পেয়ে যাবে। এটা ধরুন আর সপ্তাহ 2-3 মধ্যে হবে, যারা ইচ্ছুক তারা ডাউনলোড করতে পারেন। আর তো প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান রেলের টাই আপের একটা লিস্ট আছে, এটা কিন্তু আপনি যে HMIS এ যদি লগইন করেন তাহলে দেখবেন টাই আপ হসপিটালের একটা জায়গা আছে, সেখানে ক্লিক করলে আপনি অল ইন্ডিয়ার সমস্ত জায়গার হসপিটালের লিস্ট কিন্তু পেয়ে যাবেন। অনেকেই করেনি না বা জানেনি না, সেই জিনিসটা আমার মনে হয় একটা ডাউনলোড করে নিজেদের কাছে মোবাইলে রেখে যে যদি কোথাও গেলেন তাহলে আপনি ওই টাই আপের লিস্টটা থেকে আপনি দেখতে পাবেন যে সেই শহরে কোথায় কোথায় টাই আপ আছে। 2 রকমের টাই আপ লিস্ট থাকে। ডক্টর মজুমদার তো এখনো রেলে আছেন, আমি প্রায় বছরখানেক হয়ে গেল, আমি তো আর খুব একটা লেটেস্ট রুলের সঙ্গে আমি হতে পারি আমি কিছু ব্যাকডেটেড খবর দিতে পারি, উনি আরো লেটেস্ট খবর দিতে পারবেন।
কিন্তু দু রকমের লিস্ট আছে, একটা লিস্ট এ একটা লিস্ট বি। এই লিস্ট এটা হচ্ছে যেখানে যেখানে আপনার রেলের সঙ্গে ডাইরেক্ট টাই আপ করা আছে। লিস্ট এ, সেই লিস্টে যে কোনো হাসপাতালে আপনাদের বেসরকারি বাইরে গেলে ইমার্জেন্সি হতে পারে, ইমার্জেন্সি হলেই আপনি সেই হাসপাতালে যাবেন এবং সেখানে তারা ট্রিটমেন্ট দে আর সাপোজ টু গিভ ইউ ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট, মানে ওই উমিদ কার্ডের থ্রু দিয়ে সিজিএইচএস রেটে ইমার্জেন্সিতে তারা চিকিৎসা উপলব্ধ করাবে। এবং তারপর ওরা রেল থেকে ওই কিউআর কোডের মাধ্যমে ওরা রেল থেকে ওদের বিলটা নিয়ে নেবে। এটা হচ্ছে গ্রুপ এ, মানে যেখানে একদম রেলের টাই আপ আছে। ধরুন নিউ দিল্লিতে গেলে নর্দার্ন রেলের টাই আপ হাসপাতালে আপনি গেলেন, সেখানে টাই আপ আছে। আর এটা হচ্ছে লিস্ট বি। আরেকটা থাকে লিস্ট বি তে হচ্ছে যেগুলো আপনার গ্রুপ এ তে নেই, মানে যেগুলো রেলের সঙ্গে টাই আপ নেই কিন্তু সিজিএইচএস এর সঙ্গে টাই আপ আছে। এই গ্রুপ বি তে হচ্ছে আপনি পেয়েবল, আপনাকে যদি ইমার্জেন্সিতে যান আপনাকে সিজিএইচএস রেটে পে করতে হবে ইমার্জেন্সিতে, কিন্তু আপনার মানে সমস্ত টাকাটাই আবার রিইম্বার্স হয়ে যাবে, পুরোটা 100% ইমার্জেন্সিতে। আর আপনার ইমার্জেন্সিতেও হবে এবং নর্মাল টাই আপের ওখানে ভর্তি হলে সেটাও হবে। ধরুন আপনি ইমার্জেন্সি নয় কিন্তু আপনি ছেলের কাছে গেছেন, ছেলে আপনার চেন্নাইতে থাকে, সেখানকার টাই আপ হাসপাতালে গ্রুপ বি হাসপাতালে আপনি এতে তো আপনি ফ্রিতে পাবেনই, গ্রুপ বি হাসপাতালেও গেলে সেখানে ভর্তি হবেন বা কিছু হলেন, তারপর আপনি সিজিএইচএস রেটে পে করবেন এবং পুরো টাকাটা রিইম্বার্স হবে, রিইম্বার্স। কিন্তু আপনার আরেকটা বলে ওয়াক ইন ফ্যাসিলিটি, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর, দুটোতেই পাবেন এবং ইমার্জেন্সিতেও পাবেন। একটা হচ্ছে ওয়াক ইন ফ্যাসিলিটি বলে, যেমন কোনো দাঁতের কিন্তু পাওয়া যাবে, এটা পরিষ্কার বলেছি, চোখের চশমা, দাঁতের আর্টিফিশিয়াল ডেন্টাল ইমপ্লান্টেশন কিন্তু পাওয়া যায় না কোনো টাকা। কিন্তু ওয়াক ইন ফ্যাসিলিটিতে আপনি সিজিএইচএস রেটে পে করবেন, আপনি সিজিএইচএস রেটে যদি মার্কেট রেটে চেয়ে অনেক কম, কিন্তু ওটা রিইম্বার্সেবল না। মানে ধরুন ওয়াক ইন ফ্যাসিলিটিরও আপনার নাম দেন, যা মোটামুটি অসুখ করলে এটা জেনে রাখবেন যে গ্রুপ এ লিস্টে যাদের সঙ্গে রেলের টাই আপ আছে সেখানে ফ্রি অফ কস্ট, গ্রুপ বি তে আপনি পুরো পয়সাটা দিয়ে পুরোটা রিইম্বার্সেবল। যদি এমার্জেন্সি হয় বা এমনি ট্রিটমেন্টও হয় যেগুলোতে ইনডোরে রেল থেকে রেফার করা হয়, সেগুলোতে আপনি ধরুন আপনাকে রেফার করলো গ্রুপ এ, মানে রেলের সঙ্গে টাই আপ আছে এরকম হাসপাতাল, আপনার সেখানে আপনার যাওয়ার ইচ্ছে হলো না, আপনি গ্রুপ বি তে গেলেন যেখানে রেলের টাই আপ নেই কিন্তু সিজিএইচএস এর টাই আপ আছে, কিন্তু রেল থেকে রেফার করা আছে, তাহলে গ্রুপ বি তেও আপনি ভর্তি হতে পারেন এবং আপনাকে টাকাটা দিতে হবে সিজিএইচএস, কিন্তু পুরোটা আপনার রিইম্বার্স হয়ে যাবে। মানে রেল কোনো ডিবেট করতে পারবে না, কোনো টাকা কাটতে পারবে না, যা খরচা হয়েছে। কতগুলো জিনিস কিন্তু রিইম্বার্স হয় না বলে দিচ্ছি, যেমন ধরুন আপনি আয়া রাখলেন সে টাকা পাবেন না, কতগুলো কনজিউমেবল যেমন গ্লাভস টাভস একটা জিনিস ওগুলো কিন্তু দিতে হয়, আপনি মেডিক্লেম করুন যাতেই করুন ওগুলো দিতে হয়, ওগুলো কিন্তু দিতে হবে, পে করতে হবে। আর এই হলো গ্রুপ বি, গ্রুপ এ এই দুটো টাই আপের পাওয়া যায়, এটা হয়তো অনেকেই আমরা খেয়াল করি না, এগুলো খুব প্রিমিটিভ কথা, আমি যেগুলো বলছি না এগুলো একদম বেসিক কথা, খুব ডিটেইলসে কিছু না। আরেকটা আছে সেটা হচ্ছে যে ওটা হচ্ছে টাই আপ। আর আপনার বাড়িতে যদি কেউ থাকে যে আপনার কোয়ার্টারে এলো, বা কিন্তু আমরা কোয়ার্টারে থাকি না, বাইরে থাকি, বা যে নন রেলওয়ে যার না, সেও কিন্তু সিজিএইচএস রেটে আপনার দরকার পড়লে আপনার উমিদ কার্ডের বেসিসে আপনি করে দিলে, সেটা সার্টিফাই করলে রেলের থেকে ট্রিটমেন্ট নিতে পারে, কিন্তু তাকে সিজিএইচএস রেটেই পাবে, কিন্তু পেয়েবল, সিজিএইচএস রেট পেয়েবল। এইগুলো হচ্ছে রেল টাই আপ, এবং টাই আপ বলতে কিন্তু খালি ট্রিটমেন্ট না, প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনও ইনক্লুডেড, সেম নিয়ম প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন। এই নিয়মগুলো না আমরা জানি না, বা আমরা অনেকে এগুলো প্রয়োগ করতে চাই না, যে কে করবে, আবার যাব, হ্যাঁ, কিন্তু এগুলো করা উচিত। এবং আরেকটা কথা বলছি, আমি যেহেতু টাই আপ গুলো স্ট্যান্ডার্ড থাকতে দেখতাম, আমরা যত বেশি যাব, যত বেশি ধরুন আজকে অ্যাপোলোতে আমার যদি সে যদি রেল থেকে একটা পেশেন্ট আজকে হলো 6 মাস পরে একটা পেশেন্ট পায় না,
প্রাইভেট হসপিটালের উপরে ইন্টারেস্ট থাকে না, দে আর আফটার অল দে আর বিজনেসম্যান। তাদের কাছে যদি যেমন স্টেট গভর্নমেন্ট থেকে, কোল ইন্ডিয়া থেকে, এনটিডিসি থেকে এরা খুব ঘন ঘন যায়, ফলে তাদের যে কর্পোরেট লিস্টটা না খুব অ্যাক্টিভ থাকে। কিন্তু রেল থেকে যদি 6 মাস পরে একটা করে পেশেন্ট যায়, অ্যাক্টিভ থাকে না, ফলে তারা বলে তো ওই ইনকাম নিয়ে আমরা জানি না, আমরা করি না। আমরা যদি যাই, আমরা যদি ফেসিলিটিটা নিই, তাহলে কিন্তু এই যে অ্যাক্টিভ থাকলে ওরাও হাসপাতাল থেকে এটা আমাদের থেকে মানে কেয়ার করবে। তাদের যদি আমরা বিজনেস বেশি দেওয়া হয়, এইটা হচ্ছে। আরেকটা হচ্ছে রিইম্বার্সমেন্ট। ধরুন অনেকের মেডিক্লেম আছে, একটা অপারেশন হলো, তাতে আপনার কোনো গাড়ি 1 লাখ টাকা খরচা হলো, আপনার একটা ডাউট থাকে যে আমি মেডিক্লেম থেকে নেবো না রেল থেকে নেবো। তাহলে আপনি ধরুন মেডিক্লেমে আপনি প্রথমে মেডিক্লেম ক্লেম করে দেবেন, তার থেকে ধরুন 1 লাখ থেকে 40,000 পেয়ে যাবেন। হ্যাঁ, এবং ওই 1 লাখ থেকে 40,000 মাইনাস করে, আর ধরুন 1 লাখ টাকার আপনার বিল হচ্ছে, আর সেটা সিটিতে যেটা আপনার 70,000 হচ্ছে সেই জিনিসটা, আর 40,000 আপনি মেডিক্লেম থেকে পেয়ে গেলেন। আমি একটা এক্সাম্পল বলছি, ওটা সব সাইটে আছে। তাহলে 1 লাখ টাকা থেকে 40,000 মাইনাস করে 60,000 হচ্ছে। আপনি রিইম্বার্স জমা করবেন, মেডিক্লেমটা যেটা পেয়েছেন, মেডিক্লেম থেকে যে কাগজগুলো দেবে সেটা আবার ওরাই স্ট্যাম্প করে সই করে দেবে মেডিক্লেমে, অরিজিনালটা তো নিয়ে নেবে, ফটোকপি দিয়ে সই করে দেবে। এবার যে বাকি ব্যালেন্স 60,000 রয়েছে, আর যে রেলের যে সিজিএর 70,000 হচ্ছিল, এই দুটোর মধ্যে যেটা রয়েছে সেটা রেল থেকে রিইম্বার্স করতে পারবেন। ব্যাপারটা বোঝা গেল? ধরুন আপনার 1 লাখ টাকা খরচা হয়েছে, আপনি মেডিক্লেম থেকে 40,000 পেলেন, আর আপনার 60,000 পকেট থেকে গেছে, আর 1 লাখ থেকে আপনার সিজিএর রেল 70,000 দিত। ওটা যখন জমা করবেন রেলে, তখন আপনাকে রেল ওই 60,000টা দিয়ে দেবে। তাহলে মেডিক্লেম 40,000, আপনার 60,000, আপনার 1 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু অনেকে জানে না, মেডিক্লেম থেকে করে বসে থাকে আর রেল থেকে আর করে না। এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড রুল। এইরকমই কয়েকটা ছোটখাটো কথা যেগুলো জানি আমি, মানে আমি জানি না, তাপস বলতে পারে কিছু। তাপস অত্যন্ত এফিশিয়েন্ট মেডিকেল অফিসার এবং খুব সিনসিয়ার এবং খুব জনদরদি যাকে বলে, এখানে ও কিন্তু আরো বেশি লেটেস্টটা বলতে পারে, লেটেস্ট। আর এই প্রসঙ্গে আমি একটা নিজের কথা বলে রাখি যে আমি রিটায়ার করেছি 1 বছর আগে। তারপর উত্তরবাবু আমাদের মানে কিছু, আমি একটা অ্যাসোসিয়েশন অফ পার্সনস গঠন করেছি, সেটা হচ্ছে রিটায়ার্ড লোকেদের নিয়ে। আমি ইস্টার্ন রেলে বেশিরভাগ জীবন কাটিয়েছি, ইস্টার্ন রেলের রিটায়ার্ড লোকদের নিয়ে। একজন পাটুলিতে বাড়ি আমাদের দিয়েছে অফিসের কাজকর্ম চালানোর জন্য। তা ওই অর্গানাইজেশনটা অ্যাসোসিয়েশন অফ পার্সনস হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে, নোটারি। ওদের প্যান কার্ডও আমরা পেয়েছি, অ্যাকাউন্টটা হয়তো 2 দিনের মধ্যে খুলে যাবে, ওয়েবসাইটও হয়ে যাবে 3-7 মধ্যে। আমরা ওই অর্গানাইজেশনে কাজ হচ্ছে এই মানে আমাদের বয়স্ক লোকেরা তাদের কোনো রকম হেল্প লাগলে মেডিকেলের ব্যাপারে বা অন্য কোনো হেল্প ব্যাপারে আমরা করব। অনেকে হয়তো ছেলে মেয়েরা বিদেশে থাকে, তারা একলা থাকে, তাদেরকে কোনো কোম্পানি দেওয়া, তাদের কোনো বিপদে আপদে পাশে দাঁড়ানো, এই কাজটা করবো। এরকম একটা আমার ব্যক্তিগত ইচ্ছে ছিল এবং আমাদের অর্গানাইজেশনের ইচ্ছে আছে। তাপস ওই অ্যাসোসিয়েশনের মেম্বারও। আমরা এর আগে আমরা উন্নয়নে মেদিনীপুর জেলায় গিয়ে কাজ করেছি। আমাদের 3টে জিনিস বাদ দেওয়া আছে, আমরা রাজনীতি, ধর্ম আর চাপ, এই 3টে জিনিসে কোনো কথা বলা যাবে না, এটা আমরা বেসিক বলে রেখেছি। তা এই আমাদের যে অর্গানাইজেশন, যদি আপনারা মেম্বার হতে চান, মেম্বার হতে পারেন। তাপস আলোকের কাছ থেকে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাদের একটা ফর্ম আছে, সেটাও দিয়ে দেবো। আমাদের অ্যাকাউন্টটা ধরা হয়েছে 1,000 টাকা একবারে চার্জ দিতে হবে এবং 100 টাকা মাসে দিতে হবে। এটা আমাদের অ্যাকাউন্টটা খোলা, এক্ষুনি আমি দিচ্ছি না, কারণ অ্যাকাউন্টটা খুলে যাবে, অ্যাকাউন্টে কিউআর কোডগুলো হয়ে যাবে, তারপরে আমি এছাড়া আমার ফোন নাম্বার আছে, কোনো কারণে কোনো ডাউট হলে আমার সঙ্গে কথা বলতে পারেন। দিনে রাতে আমি যেহেতু রিটায়ার্ড এবং কোনো কাজ করি না, তাই আমি ফ্রি আছি। আমি নিশ্চয়ই আমি যতটা পারবো আমার থেকে চেষ্টা করব।
এবং আমি আর যতক্ষণ আছি আপনাদেরও কিছু কোয়ারি থাকলে আমার কাছে করতে পারেন। আমি জানি না এতে কিছু আলোকপাত করতে পারলাম কিনা, আর আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন। একটু সময় দিচ্ছি যে যাটা কমপ্লিট করুন। হ্যাঁ, 22/11 আবারও বলছি, ওনারা আসার আগেও বলছি আপনাদের 22/11/2021 একটা ঐতিহাসিক অর্ডার আসে ডাইরেক্টর জেনারেল অফ রেলওয়ে বোর্ড থেকে। সেটা সমস্ত জোনাল রেলওয়ে এবং সমস্ত প্রোডাকশন ইউনিটকে ডাইরেক্টিভ দেওয়া হয়েছিল, এই কন্ডিশনসের ওপর তোমরা বিভিন্ন সেন্ট্রাল হসপিটাল এবং ডিভিশনাল হসপিটালরা তারা মৌ চুক্তি করো বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনদের সাথে, মেডিকেল হেলথ কেয়ারের সঙ্গে। সেই মোতাবেক মৌ চুক্তি হয়। মৌ চুক্তি দুরকম হয়, একটা ডায়াগনস্টিক্স আর একটা হচ্ছে হসপিটাল কেয়ার। এবার মৌ চুক্তিগুলো আপনারা দেখবেন, 16টাকে আপনাদেরকে আমি পাঠিয়েছি, 16টা রেফারেন্স পাঠিয়েছি, সেগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে প্রত্যেকে ফাইল বানিয়ে নেবেন যদি পারেন। মৌ চুক্তিগুলো কিন্তু এক একটা জায়গায় এক এক রকম মৌ চুক্তি। মানে ধরুন ড্যাফোডিল হসপিটাল লেকটাউন বা সিংহভূমি, ওখানে গিয়ে আপনি হঠাৎ ডায়ালিসিসের চিকিৎসা পাবেন, কিন্তু ওখানে হয়তো গ্যাস্ট্রেন্টোলজির চিকিৎসাটা পাবেন না। আমরিতে ধরুন এই অ্যাপোলো ক্লিনিক্সে আপনি ক্যান্সারের চিকিৎসাটা পাবেন, সেখানে অন্য কিছু চিকিৎসা পাবেন না। আবার রিসেন্ট অফ লেট একটা নতুন মৌ হয়েছে, তাতে অনেক কিছু আবার ইনক্লুডেড হয়ে গেছে। তো এইগুলো মাথায় রাখবেন। সেই জন্য লিস্ট, একদম রিসেন্ট লিস্ট যেটা আমরা দিয়েছি, সেগুলো 16টা আপনাদের কাছে 16টা বিষয় পাঠিয়েছি। 16টা বিষয় ধরে আপনারা প্রত্যেকটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে রাখবেন, কারণ অনেকের এইসব অভ্যেস নেই কম্পিউটার থেকে ওগুলো আবার ফাইলটাই ঘাটা। সেই চিকিৎসাটা পরে আপনি যেটা পেমেন্ট করলেন সিজিএইচএস রেটে, সেই সিজিএইচএস রেটটা আপনি রেটের কাছে চাইলে পরে তারা রিইম্বার্সমেন্ট দেবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিটা নতুন আমরা জানলাম। আরেকটা জিনিস হচ্ছে যে প্যান উমিদ বা ই উমিদ আসছে। প্যান উমিদ এবং ই উমিদের ক্ষেত্রে 100 টাকা করে দিতে হবে। এটা খুব রিসেন্ট অর্ডার, 29 অগস্ট 2024 অগস্ট এই অর্ডার। প্যান উমিদ এবং ই উমিদ আসলে কি কি ফেসিলিটিস গুলো পাওয়া যায়, এটা যদি ডক্টর মজুমদার আরেকবার বলেন। তার কারণ আমরা যেটা শুনেছি যে প্যান উমিদ বা ই উমিদের কাজটা ক্রিজ করছে, ক্রিজ করার পরে তারপরে সেটা ইমপ্লিমেন্টেড হবে। এটা আমরা আমাদের মেট্রো রেলের সিএম মানে পিসিএমডি বলেছেন। তো এখন দেখা যাক, যখন হবে তখন সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। সকলের মধ্যে একটা সংগতি থাকলে পরে আমরা ঠিক ভাবনা চিন্তা করবো এবং সকলের সাহায্যের মধ্যে দিয়ে যেতে পারবো। আমি ডক্টর তাপস মজুমদারকে আরেকটা কথা বলতে বলবো যে রেলের হাসপাতালের যে ইনফ্রাস্ট্রাকচার, তার উন্নতি কল্পে আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তামাম রেলের, আমি বলছি একটা এক্সাম্পল হিসেবে উনি হয়তো বিএনআর হসপিটালের কথা বলবেন, আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আমি খুব আনন্দিত বোধ করছি। আর আমি তো বিভিন্ন ক্ষেত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে টের পাই যে ঈশ্বর আছেন। তো সেই এখানে এসেও দেখি, আমি ভাবছি কি নিয়ে বলবো, কি করবো। তো সুজিত স্যারকে আগে যেহেতু উত্তরবঙ্গ বলতে বলেছেন, আমার কাজ প্রায় নেই হয়ে গেছে। তো মল্লিক স্যারের সঙ্গে তো আমি গত কিছুদিনই কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। আরও বেশি দিন করতে পারলে আমি আরও উত্তীর্ণ হতাম। কিন্তু যাই হোক, যে কদিন কাজ করেছি, মল্লিক স্যার তো ভীষণ বড়, ভীষণ কৌতূহলী মন। আর একটা মানে বলেন মনে বয়স হয়ে গেছে, খুব কম বয়সী লোকেদের, খুব কম শিশুদেরও একটু জানার আগ্রহ থাকে। এবং ওনার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে জানাটাকে উনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে খুব পছন্দ করেন। তো সেই হিসেবে বলতে গেলে মানে হি ইজ এ কনস্ট্যান্ট সোর্স অফ ইন্সপিরেশন অ্যান্ড এ ভেরি গুড সোর্স অফ ইনফরমেশন অ্যাজ ওয়েল।
পুলিশ স্যারের সঙ্গে কাজ করেছি। আমার সেন্ট্রালের বা ওয়েস্টার্নের মিড কার্ড নিয়ে আসেন এবং তার যদি কোনো পরীক্ষা করার দরকার পড়ে আমরা তাকে আমাদের রেফারেলে করি। এটা পেন অ্যান্ড পেপার হয়ে গেছে, করলে কেউ মানা করতে পারবে না, না করলেই লোকে দোষ দিতে পারবে। যদি কেউ বলে থাকে যে এটা হবে না, তুমি আমাদের উচিত নেই, তুমি ইস্টার্নে গিয়ে করো, সব কথা এখন আর বলার দিন চলে গেছে। যদি কেউ এইরকম সমস্যার সম্মুখীন হন, আমি প্রার্থনা করবো যে আপনারা কর্তৃপক্ষকে জানাবেন। মানে ওই যারা করছেন তাদের কাছে সবসময় আপগ্রেড নলেজটা পৌঁছায় না। আমি তো যে কোনো নির্দেশ আমাদের কাছে আসে আমি সেটাকে আমাদের যারা দেখেন এগুলো তাকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেক সময় কি হয় কি, যারা ওই লেভেলে করেন তারা অনেক সন্তুষ্ট থাকে না আর কি। মানে সবারই মনে একটা ধারণা থাকে ওই লেভেলে যে দেওয়ার চেয়ে না দেওয়াটা ভালো, দিলে বোধহয় আমার বেতন থেকে কেটে নেবেন, না দিলেও তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু রেল এবং সরকার চাইছে সর্বতভাবে এই স্বাস্থ্য পরিষেবাটাকে উচিত মূল্যে সমস্ত লোকের কাছে পৌঁছানো। এবং রেলের কাছে সার্ভিং এমপ্লয় এবং রিটায়ার্ড এমপ্লয়ের মধ্যে কোনো তফাৎ নেই, রেলের কাছে পদের কোনো তফাৎ নেই। রেলের কাছে কে যে কারণেই তার যে ভ্যালিড সার্ভিস পিরিয়ড চলছে বা হয়ে গেছে তারা সকলেই সমান। আর রেলের যে চিকিৎসাটা রয়েছে, যেমন আমরা তো বুঝতেই পারি যে শহরে যেগুলি রয়েছে সেগুলি, মানে বড় শহরে যেগুলি রয়েছে সেগুলির ব্যাপ্তি অনেক বিস্তৃত, কিন্তু হয়তো ছোটো জায়গায় যেগুলো রয়েছে, ডিভিশনে এইসব জায়গায় যেখানে রয়েছে সেখানে ডাক্তারের সংখ্যাও কম, সেখানে আমাদের চিকিৎসা ব্যবস্থা বা কোনো ইনভেস্টিগেশন ব্যবস্থা সেগুলোও কম। কিন্তু সেইগুলো করার জন্য রেলওয়ে বোর্ড এখন প্রচণ্ডভাবে চাইছে যে এমনকি সমস্ত হেলথ ইউনিট লেভেলেও যেন বিভিন্ন রকমের সংস্থার সঙ্গে টাই আপ করা হয়। এবার সেটা হয়ে হচ্ছে না, অনেক ছোটো জায়গাতে হয়তো সেরকম কোনো হাসপাতাল নেই বা আরও কিছু কিছু সমস্যা রয়েছে। যেমন একটা খুব ছোটো জায়গায় একটা ছোটো হাসপাতাল, তাকে হয়তো বলছে তোমাকে একটা প্রসার মানে দিতে হবে 5 লাখ টাকা। সে রেলের কাছে সারা বছর হয়তো ব্যবসা পায় 10 লাখ টাকা, সে পক্ষে 5 লাখ টাকা প্রসার মানে দিতে তার পক্ষে সেটা মানে ফিনান্সিয়ালি সেটা ভায়াবল নয়। কিন্তু এই সকল নিয়েই মানে আপনারা লক্ষ্য করবেন যে রেলের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে পরিমাণ পরিবর্তন বা এটাকে বেনিফিশিয়াল করার চেষ্টা চলছে, সেটা পুরোটাই কিন্তু মানে যারা রেলের সার্ভিং এমপ্লয়ি এবং রিটায়ার্ড এমপ্লয়ি এর দুজনের কথাকেই মাথায় রেখে কোনো এখন অব্দি কোনো রকমের ব্যাপার। এবং রেলের একটা ব্যাপার আমি যেটা বলছি যে রেলের তো কোনো কাট অফ নেই, মানে একটা লোক তার বেসিক পে কম, তার যদি কিডনি ট্রান্সপ্লান্ট হয় তাহলে রেল তাকে 25 লক্ষ টাকা অবধি দেবে। এইটা মানে তার বেতন কম বলে তাকে অল্প, যার বেতন বেশি তাকে বেশি, এরকম কিছু নেই। তো সেই দিকে দেখতে গেলে রেলের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা অনেকটাই জনদরদী বা জনমুখী। কথা হচ্ছে আমাদের একটা অজ্ঞানতা থাকে, আমরা পুরো ব্যাপারটা জানতে পারি, সেই ক্ষেত্রে জিজ্ঞেস করতে কোনো আপত্তি নেই। আমি তো সবসময় বলি যে কোনো রকমের সমস্যা হচ্ছে কিছু হচ্ছে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করুন। হয়তো ইন দ্য পাবলিক ফোরাম সমস্ত তথ্য নেই, যেগুলো আপডেট হচ্ছে সেগুলো নেই, কিন্তু সবসময় তো আমাদেরকে জান। বিশেষ করে এই যেটা স্যার যেটা বললেন যে কেয়ারের ব্যবস্থাটা করা, যেটা কিনা ওই সিজিএইচএস নির্ধারিত হাসপাতাল, সেটারই এক্সটেনশন যেটা রেলওয়ে এমপ্লয়ীদের মধ্যে এসছে, গ্রুপ বি এমপ্যারাল হাসপাতাল, এবং ইমার্জেন্সিতে সেখানে গেলে যেটাকে পোস্টারটো রেফার করার ব্যবস্থা। এবং সচরাচর আপনারা, আমার মনে হয় না কারোর ক্ষেত্রে কোনো এরকমের অভিজ্ঞতা আছে যেখানে একটা জেনুইন ইমার্জেন্সি কেস ছিল যেটাকে রেলের তরফে সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে। সিমিলারলি অন্যটা আমরা কোনো একটা চিকিৎসার ক্ষেত্রে কোনো একটা হাসপাতালে বা কোনো জায়গায় পাঠিয়েছি, সেটা হয়তো মানে যেতে হয়তো জিএম বা রেলওয়ে বোর্ডের অ্যাপ্রুভাল লাগে, সেটাও আমার এতদিনের চাকরি জীবনে আমি দেখিনি কোনো জায়গায় মানে জেনারেল ম্যানেজার অথবা রেলওয়ে বোর্ড সেটাকে নাকচ করেছেন। ফলে মানে মুশকিলটা আমাদের দিকে, একটা হচ্ছে আমরা ভালোভাবে হয়তো যারা আমাদের বেনিফিশিয়ারি তাদেরকে জানাতে পারছি না, আর আরেকটা হচ্ছে কিছুটা ওদিকেও যে তারা হয়তো সংকোচের বসে বা আবার কে ঝামেলা নেবে সেই জন্য তারা জিজ্ঞেস করতে আসতে পারছে না। কিন্তু আমি আপনাদেরকে এইটাই বলছি, যে কোনো রকম জিনিস, যে কোনো চিকিৎসা যদি মনে হয় যে এই চিকিৎসাটা আমাকে নেওয়া প্রয়োজন, যদি আপনি প্রাইভেট ডাক্তারকেও দেখিয়েছেন, তাহলেও আপনি সর্বদা রেলকে একবার ট্যাপ করবেন। মানে
মোর দ্যান 90-100% কেসেসে দেখবেন যে রেলের সেই চিকিৎসা ব্যবস্থাটা আভ্যন্তরীণ অথবা বাইরের সঙ্গে টাই আপে সেই ব্যবস্থাটা রয়েছে। কেননা এই যে ব্যবস্থাটা রেল আপনাকে দিতে চাইছে সেটা তো তার একদম মানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ অব্দি সেই সুবিধাটা নিচ্ছেন। ফলে সেই ব্যাপারে একটা তার চিন্তা করা, তার একটা প্রয়াস এবং প্রয়োগ এটা প্রতিনিয়ত হয়ে চলেছে, যেটা আমরা হয়তো টের পাচ্ছি যে নিয়মিত কোনো চিঠি আমাদের কাছে আসছে। পুরো ব্যাপারটাই যে মাঝে একবার সিটিএসি চালু হয়েছিল, সিটিএসি দেখা গেল সেটা হয়েছিল, তারপরে সেটাকে করে এখন যে সিটিএইচএস এর রেটে সবাইকে দেওয়া, রিএম্বার্সমেন্টের একটা ইউনিফর্মিটি আনা। স্যার যেটা বললেন যে তোমার আমার একটা ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স ক্লেমের অতিরিক্ত আমার যে খরচ হয়েছে সেই খরচটা যদি সিজিএইচএস রেট অথবা তার ভেতরে হয় তাহলে সেইটাকেও তারা রিএম্বার্স করে দেবে। নচেত সেটা যদি তার বেশি তারা সিজিএইচএস রেট সেই প্রসিডিওরটার জন্য যে সিজিএইচএস রেটটা সেই অবধি রেল দেবে। তো এইগুলো থেকে বোঝা যায় লোক কিন্তু একটা লেভেলে চিন্তা করে। এখন রেলের স্বাস্থ্য ব্যবস্থাটা শুধু রেলের লোকে চিন্তা করে না, এখন রেলের স্বাস্থ্য ব্যবস্থাটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চিন্তা করে। কারণ এই যেহেতু কিনা এখন আস্তে আস্তে আমাদের এখন আমরা টের পাই না, যেহেতু এই আভা কার্ড এগুলো হয়েছে, যেহেতু এই পিএমজে এগুলো এসছে, রেলের হাসপাতালটা এবং আমাদের তো হাসপাতাল সিএস তো হাসপাতাল নেই, সিএইচএস তো পুরোপুরি রেফারের উপরে নির্ভর করে থাকে। আমাদের যে নিজেদের হাসপাতাল রয়েছে এবং আমাদের এটা দেখা হচ্ছে আমাদের হাসপাতালের যে ইনফ্রাস্ট্রাকচার বা সুবিধাগুলি রয়েছে সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে সেগুলো ইমপ্লেশন, পুরো ইমপ্লেশন। কোনো হাসপাতালে বিভিন্ন হাসপাতালে 35%, 40%, 50% বেড অকুপেন্সি। তো এইটা এখন হয়তো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নজরে আছে যে এই যে সুবিধাগুলি রয়েছে সেই সুবিধাগুলি যদি স্থানীয় অন্যান্য সিটিজেনদের মধ্যেও সেটাকে দেওয়া যায় তাহলে সেটা বেটার ইমপ্লেশন হয়। তো সেই জন্যই আপনাদেরকে বলছি যে কোনো রকম ব্যাপার, যে কোনো চিকিৎসা ব্যাপারে আর যদি আপডেট নাও থাকতে পারেন, আমরা তো আমাদের কাছে মোটামুটি আসছে, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন। মানে একটা হাসপাতালে আসছে, ভর্তি করে দিলেন এবং ওই যেটা আমি বারবার বলি যে খুব ইমার্জেন্সি মনে হচ্ছে কিছু হচ্ছে, ভর্তি করে দিলেন। ভর্তি করার 7 দিন 10 দিন পরে এসে অনেকে বলেন যে এরকম হয়েছে। আমাদের তো হয়েছে, আমাদের অফিসার লেভেলে, উঁচু অফিসার লেভেলে হয়েছে, তার স্ত্রীর রেনাল ট্রান্সপ্লান্ট করিয়েছে। আমরা রেনাল ট্রান্সপ্লান্ট আমাদের রেলওয়ে বোর্ডের নির্ধারিত প্রফর্মা যে তাকে আমরা এত টাকা দিতে পারবো, তথাপি আমরা প্রসিডিউরাল অসুবিধার জন্য তিনি আমাদের কাছে পরে এসেছেন বলে আমরা তাকে দিতে পারি। পরে সেই রেনাল ট্রান্সপ্লান্টে তার আবার সেপসিস হওয়ায় সেটা সেপসিসের যখন আমার ভর্তি হয় তখন সেইটাকে আবার দেখে পাই, তখন আমাদের কাজটা বা কষ্টটা ঝামেলাটাও অনেক বেড়ে যায় এবং হয়তো সব ক্ষেত্রে আমরা সফল হতে পারবো না। কারণ আমরা তো মেডিকেল তো শেষ কথা নয়, এই জিনিসের উপর তো আরো রিভিউ হচ্ছে। তো কিন্তু যদি প্রথা যেরকম দেওয়া আছে সেই প্রথা মেনে আপনি করেন তাহলে আমরা সবসময় বলছি, তবেই তো মানে লেভেলস অফ অ্যাপিল রয়েছে, ওটা তো শেষ কথা নয়। এই যে আমাদের ওখানে আমরাও দেখতে পাই বিভিন্ন হাসপাতালে কোনো একটা ক্লেম সেটা হয়তো সেটাকে নাকচ করে দিল, তারা তাদের জ্ঞান বুদ্ধি মতো তাদের জায়গায় নাকচ করল। তারা অনেক সময় তারা একজন হয়তো ক্যাটারাক্ট করেছেন, ক্যাটারাক্ট অপারেশনের পরে তিনি ক্লেম করেছেন, আমরা বললাম এই তাকে নাকচ করা হয়েছে, তার তো অপারেশন এখানে হয়, সে আমাদেরকে জানায়নি। অপারেশন ডিসচার্জ 2 চোখে করেছে, ডিসচার্জ হওয়ার পর আমাদেরকে জানিয়েছে, আমাদের কাছে সিএমডির কাছে আবেদন হয়েছে, সিএমডি আমাদেরকে দিয়েছেন। আমরা খুঁজে বের করেছি, তার মেডিকেল তাকে ডেকে পাঠিয়েছি, তার মেডিকেল থেকে বের করেছি যে তার গ্লকোমা ছিল। আমরা তাকে বলেছি তুমি লিখে নিয়েছো তোমার ডাক্তারকে দিয়ে যে আমার গ্লকোমা ছিল এবং ন্যাভারাল গ্লকোমা, যেটা কিনা ম্যাচিওর ক্যাটারাক্টে ইট উড হ্যাভ বিন ইমার্জেন্সি, ইট ওয়াজ এ সেমি ইমার্জেন্সি। তাকে দিয়ে সেটুকু তার ডাক্তারকে দিয়ে লিখিয়েছি, সে কিছুটা লিখেছে, আমরা বাকিটা লিখেছি। কারণ সরকার যখন বলছে যে সিজিএইচএস রেটে তোমরা দিতে পারো, এবং কথা হচ্ছে যে ওই খরচ তো আমার হাসপাতালে বলে আমার হাসপাতালে সে একই রকমের খরচ হলো, যেটা আমার কাছে নেই। কিছু কিছু বিজনেস তো এসেই যে আপনারা দেখেও থাকবেন যে একটা বয়সের পরে তারা সেই শেয়ার করবে। আমরা বিভিন্ন জোনাল লেভেলেও করেছি, বিভিন্ন ডিভিশনে, যে যেখানে এরকম চোখের ডাক্তার নেই সেখানে স্থানীয় যে চোখের হাসপাতাল বা হাসপাতাল আছে তারা যদি সিজিএইচএস রেটের চোখের এই সকল চিকিৎসা দিতে সম্মত থাকেন তাহলে তাদেরকে আমাদের তার নিচে পাঠাতে হবে। তোমরা বয়স্ক রিটায়ার্ড লোক যারা তাদের পক্ষে এরকম আসা যাওয়া করা অসুবিধা আছে তাহলে সেইখানেও হচ্ছে তার জায়গা থেকে তারা ভয় পেয়েছিল, আমাদের যাওয়া আসা করতে পারেন করে তাকে আমাদের কাছে পাঠিয়েছে, তারা আমাদের কাছে আবেদন করেছে, আমরা সেটাকে জাস্টিফাই করে তাকে রিএম্বার্সমেন্ট দিয়েছি। তো আমি সেইটাই বলছি যে মানে ব্যাপারটা এমন নয় যে মানে সৎ বুদ্ধি বা পজিটিভ চিন্তার অভাব রয়েছে হয়তো, এবং যত উপরের দিকে যাওয়া হয় তত ব্যাপারটা আরো পজিটিভ হয়। কারণ যত একটা নিচের দিকে থাকে সে একটু ভয় থাকে, সংকোচে থাকে, তার দ্বিধা থাকে যে দেবো কি দেবো না।
যত নিচের দিকে থাকে দেবনাথ দিকে পাল্লাটা ভারী থাকে, যত আবেদন উপরে উঠতে থাকে তত দেবর দিকে পাল্লাটা, কারণ সে যত উপরে গেছে সে তত বেশি দেখেছে, সে তত ভালো করে ব্যাপারটাকে জাস্টিফাই করতে পারে। এবং আমরা সবসময় সেটা আমাদের মাথাতেও থাকে যে যিনি কর্মরত আছেন তিনি তো খুব সহজে আমার কাছে পৌঁছতে পারছেন, যিনি কর্মরত নয় তিনি কি করে আমার কাছে পৌঁছাবেন। তো সেই জন্য তাদের আবেদনকে আমরা, আমি অন্তত আমার দিক থেকে বা আমার যাদের যারা আমার সঙ্গে কাজ করার দেখি যে আমিও তাদেরকে বলি যে অত্যন্ত মানে মানবিকতার সঙ্গে সেটা দেখি আপনারা আবেদনগুলো করবেন, যেমন সমস্ত দিচ্ছেন ডিটেল, তার সঙ্গে আপনাদের ফোন নাম্বারটাও দিয়ে দেবেন, তাহলে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারবো। অনেক সময় এরকম অসুবিধা হচ্ছে, কেউ বিভিন্ন ক্ষেত্রেই হচ্ছে, আমার ক্ষেত্রে আমি দেখেছি, আমি তো মানে আগে পার্লামেন্ট কোশ্চেন সিভিল সবই দেখি, যারা ফোন নাম্বার দেন তাদের কাজটা ডিল করতে আমার সুবিধা হয়, তার সঙ্গে ফোন করে আমি সমস্যা সমাধান করতে পারি। আর সেইটা আপনাদের প্রতি আমার একটা আবেদন বা প্রার্থনা যে আপনারা যখন যে কোনো কিছু জিনিসের আবেদন করবেন তখন তার মধ্যে আপনাদের ব্যক্তিগত ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর স্বাস্থ্য নিজের দিকে বাড়ানো, মানে স্বাভাবিক জীবনযাপন করা, এইগুলো তো আছেই। রেলের যে পরিসর, বর্তমানে রেলের স্বাস্থ্য পরিসর যে পরিমাণে বিস্তৃত হয়েছে তাতে অলমোস্ট এনিথিং অ্যান্ড এভরিথিং আদার দ্যান ভেরি রিসেন্ট জিনিসপত্র হয়তো যেগুলো কিনা হয়তো তবুও বলছে, আমরা মানে এখনো টেক্সট বুকে আসেনি, জার্নাল এসছে, সেরকম জিনিসও আমরা করেছি। আপনারা জানেন কিনা জানি না, অনেক জিনিস এখন হয়তো ভারতে খুব উচ্চমানের চিকিৎসা কেন্দ্র, সেখানে তারা অলমোস্ট পরীক্ষামূলকভাবে সেগুলো করছে, সেই সব জিনিসেও রেল সেখানেও রেল তাদের পেগুলো ইয়ে করেছে, মানে তাদের খরচ রেল দিতে সম্মত হয়েছে এবং দিয়েছে। তো সেই জন্য বলছি যে কোনো না এটা কি হবে ওটা কি হবে এরকম কত জিনিসের যে সুবিধা রেল দিতে পারে, এবং সমস্ত ক্লজের শেষে লেখা আছে যে কোনো লিস্ট যেটা আপনারা দেখবেন যে আমরা লেখা আছে যে দ্য লিস্ট ইজ নট ইনক্লুসিভ, এটা কর্তৃপক্ষের বিচার অনুযায়ী সে কোনো জিনিসটাকে তার সঙ্গে অ্যালাউ করতে পারে। এবং মোস্ট অফ 10 জনের মধ্যে 9 জন কর্তৃপক্ষই চান যে চিকিৎসাটা সঠিক চিকিৎসা, যদি রোগটা জেনুইন হয়ে থাকে, তার চিকিৎসা জেনুইন হয়ে থাকে এবং সে তার আবেদন যথাযথ হয়ে থাকে, তাকে যতটা সম্ভব তাকে যেন রেলের তরফ থেকে আর্থিক আনুকূল্য দেওয়া যেতে পারে। কেননা সেই একই চিকিৎসা সে আমার কাছে এলে আমাকে রেল হাসপাতালে চিকিৎসা করতে হবে, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে দিস অল উইল গিভ এ প্রেসিডেন্ট। আমি আজকে না দিলে দিস উইল গিভ এ প্রেসিডেন্ট, কালকে তো আমি অবসর প্রাপ্তদের মধ্যে হয়ে যাবো, তখন দ্যাট প্রেসিডেন্স মে বি কাউন্টার প্রোডাক্টিভ ফর হোয়াইল দে উইল ডিল মাই কেস অ্যাজ ওয়েল। তো সেই সব জিনিসগুলো আছে। তো এইটাই ব্যাপার, আপনারা যখন আবেদন করবেন, আর একটা দ্রুততার সঙ্গে করবেন, যে কোনো জায়গায় ভর্তি হলেন, যে কোনো চিকিৎসা হচ্ছে, চেষ্টা করবেন 2 দিনের মধ্যে যেন আমাদের কাছে পৌঁছতে পারে। কেননা এখন নিয়ম আছে, আপনি বলবেন যে নিয়ম কি, নিয়ম কিন্তু অনেক ভালো। নিয়ম হচ্ছে এমপ্লয়েড হাসপাতালে আপনি গেলে এমপ্লয়েড হাসপাতাল আমাদেরকে মেল করবে, কিন্তু ওরা সবসময় সেই ব্যাপারটা সম্বন্ধে অবগত নয়। যে করছে সে হয়তো যার সাথে 3 দিন আগে ওখানে চাকরিতে জয়েন করেছে, আর ও ভাবছে টাকাটা দেবে নিয়ে তার তো আমার চাকরিটা পাচ্ছে, ও আপনি কোর্টে জানাচ্ছেন। আমাদের কাছে এলে আমরা তখন তাদের সঙ্গে লিয়াজো করবোই, আর ওদেরকে আমরা এত টাকা বিল দিচ্ছি, উই আর দেয়ার ভ্যালুড কাস্টমার্স। তো আমরা বললে ওরা তখন করবো, আর ওরা যদি না করার অন্য কোনো জায়গা থেকে করিয়ে নেব, সেটা কিছু অসুবিধা নেই। কিন্তু ওইটাই ব্যাপার যে আমরা আমাদেরকে, কারণ আমাদের ইমার্জেন্সি সার্টিফিকেট করার পর একটা টাইম আছে, সময় আছে, আমাকে ইমার্জেন্সি সার্টিফিকেট ওই সময়ের মধ্যে করাতে হবে। 72 আওয়ার্স এটা আপনার ভালো হচ্ছে 48 আওয়ার্সের মধ্যে এসে বলা, কারণ আমি ওকে বলবো তার মধ্যেও পাঠাবে। 70 আওয়ার্স আমার কাছে হয়ে গেলে ও তখন ডেটা না পাঠালে তখন আর হয়। এখন তো সব বিলের ব্যাপার হয়, টাইম এবং ডেট ইট ইজ ডকুমেন্টেড। স্যার এই বোর্ডে সার্কুলার আছে স্যার, যে হাসপাতালে গেলাম তাই ওরাই আপনাকে, সেটাই তো বলছি, আপনি ওই মেলটাকে একদম। কিন্তু ওই তো বলছি, ও যদি না পাঠায় তখন তো হাত বাঁধা হয়ে গেল, তখন আমারও হাত বাঁধা হয়ে গেল। ও তো দেওয়ার কথা আমাকে, কিন্তু ও যদি না দেয়, আপনি উনি করলে বলুন, আপনি আপনার তরফে কাউকে দিয়ে আমাকে খবর পাঠান যে এখানে এই ব্যাপার সে ভর্তি হয়েছে, আমরা ওদেরকে বলবো যে তোমরা পাঠাও, তাহলে ব্যাপারটা মিস হবে না। আর যে কোনো আবেদন করবেন আপনাদের ফোন নাম্বারটা সঙ্গে অবশ্যই দেবেন, তাহলে আমরা আপনাদের পেমেন্ট করবো। আপনারা আগামী দিনে সুস্থ থাকুন, রেলের স্বাস্থ্য পরিষেবার সমস্ত রকম সুবিধা যেগুলো আছে সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছায় সঠিকভাবে, তার জন্য আমরা দায়বদ্ধ। তো যোগাযোগটা বজায় থাকবে,
কোনো রকম অসুবিধা হলে আমাকে ব্যক্তিগতভাবে বা আমার প্রাতিষ্ঠানিকভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আই উইল বি হ্যাপি টু শেয়ার মাই এফোর্ট অ্যান্ড নলেজ। আমাকে তাহলে কি সাউথ ইস্টার্নে যেতে হবে না আমি ডাইরেক্ট ওখানে যেতে পারি? না না, একটা হচ্ছে ইমার্জেন্সি তো আপনি যেমন আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে রেফার টু এনি এমপ্লয়ার হসপিটাল অফ ইন্ডিয়ান রেলওয়েজ, ফলে আপনি যে জায়গাতেই যেতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনার কার্ড যদি স্ট্যান্ডার্ড রয়েছে, আপনার একটা প্রসেস করবে স্ট্যান্ডার্ড। এবারে মনে করুন পিপিও রয়েছে সাউথ ইস্টার্নে, মানে আপনার বাড়ি হয়তো নারকেল ডাঙ্গা, আপনি কাজ করেছেন সাউথ ইস্টার্নে, আপনার পিপিও হচ্ছে সাউথ ইস্টার্নে, আপনার বাড়ি নারকেল ডাঙ্গা বলে আপনি বিআরসি এ কার্ড করিয়েছেন, বিআরসি ওটা প্রসেস করে সেটা আমাদের কাছে পাঠাবে। যেহেতু এখন ওটাই টাকাটা ওই ডিজিটালি হবে, তখন ওই টাকাটা আপনার কাছে স্যাংশন করে এলে, আমার কাছে এলে, তখন সাউথ ইস্টার্ন সেটা আপনাকে ডিজিটালি আপনাকে টাকাটা দিয়ে দেবে। আর এবার ওই লিস্ট চলে আসবে, ফরওয়ার্ড স্যার যেটা বলেন 1 মাসের মধ্যে ওটা চলে আসবে, যেখানে মানে সাউথ ইস্টার্নের, ইস্টার্নের, ওয়েস্টার্নের সব থাকবে না, ইন্টারনাল হয়ে যাবে। এবং কোথায় যাবেন সেটা আপনি ঠিক করবেন। এখন অবধি আমাদের রয়েছে যে আপনার থেকে চাওয়া হয় আপনি কোথায় যেতে চান, আমি সেটা দিই। এরপরে সেটা আমার লেখা থাকবে রেফার টু এনি এমপ্লয়ার হসপিটাল অফ ইন্ডিয়ান রেলওয়েজ, অ্যানেক্সার থাকবে, HMS-ও থাকবে। আপনি ওখানে সার্চ করলে কি হাসপাতাল দেখতে হবে, শুধু ইস্টার্ন সাউথ ইস্টার্ন নয়। আপনি যদি মনে করলেন যে আমি কোনো একটা লিভার ট্রান্সপ্লান্ট করাবো, হয়তো আমি সেটা দেখলাম যে আমি সেটা বম্বে জসলোকে করাবো, সেটা ওয়েস্টার্ন বা সেন্ট্রালের সঙ্গে মান্যতাপ্রাপ্ত রয়েছে, তাহলে আপনি সেটাও করাতে পারেন। তখন কি আমাকে থ্রু ওয়েস্টার্ন রেল হয়ে যেতে হবে না আমি ডাইরেক্ট চলে যেতে পারি? না না, আপনাকে তো রেফার করে দেওয়া হবে। রেফার তো আপনাকে আপনার যেখানে আপনার যেটা অথরাইজড সে করে দেবে, এরপর আর ওয়েস্টার্ন আপনাকে যেতে হবে। আচ্ছা ডেন্টালের ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় না কেন? ডেন্টালের ব্যাপারটার মধ্যে একটা মানে একটা ইয়ে রয়েছে, কাজ রয়েছে ডেন্টালের ব্যাপারটাকে। হ্যাঁ, ওটাকে ওরা এটা নিয়েও চেষ্টা চলছে। আমরা আমাদের জোবাল দিয়েও চেষ্টা করছি, যেগুলো থেরাপিউটিক সেগুলোকে আনার জন্য। এখনো অব্দি হয়নি। ওটাকে পরে যে ওটা লাইফ সেভিং নয় করে, হ্যাঁ, বা ওটা হয় কিছু ক্ষেত্রে করা হয় সেগুলো কসমেটিক। এটা তো এখন রেলের ওগুলোকে করা একদম যায় না, তারা খুব বড় ব্যাপার হলেও সেগুলোকে আমরা ফিজিওম্যাক্সিলারি করে তখন করি, মানে সেই ব্যাপারটাকে ফিজিওম্যাক্সিলারি সার্জারি করে নিয়েছে, তখন ওটাকে ডেন্টাল না দেখে। যদি সেরকম খুব মানে ব্যয় সাপেক্ষ এবং জেনুইনলি মানে ভীষণ রকমের স্বাস্থ্যের পক্ষে প্রতিকূল কোনো ব্যবস্থা থাকে তন্ত্র বিষয়, সেটাকে আমরা ফিজিওম্যাক্সিলারি করে করি। সেটা আমরা করি, সেটাই বলছি। হয় না তো জানি, কোনো ব্যাপার কিছু হলে আমাদের সঙ্গে কথা বলে আমরা সেটাকে কীভাবে চেষ্টা করে। একটা জিনিস যেটা যে হিয়ারিং এইডস দেওয়া হচ্ছে, হ্যাঁ, এবং সেটাকে কম্পেনসেট করা হচ্ছে, কিন্তু বাইরে রুট ক্যানেল করতে গেলে 4,000 টাকা 5,000 টাকা বাইরে দিয়ে করতে হচ্ছে। হ্যাঁ জানি তো, হিয়ারিং এডেও সমস্যা রয়েছে। হিয়ারিং এডেও যে টাকা খরচা হয় সেই টাকা হয়তো দেখবেন অর্ধেক টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, 8,000 টাকা এবার ওইটা দেওয়া হচ্ছে। এবার ওইখান থেকে আমরা এখন সমস্যা পেয়েছি। এখন আমরা কি বলি, আমরা বলি যে তোমরা স্টাফ বেনিফিট ফান্ড আবেদন করো। তখন ওই স্টাফ বেনিফিট ফান্ডের সঙ্গে আমরা চেষ্টা করছি স্টাফ বেনিফিট ফান্ড থেকে যদি আরো কিছুটা দেওয়া যায়। হয়তো কোনো সময় এগুলো পারবে, এগুলো তো প্রতিনিয়ত আপনারা যদি আবেদন করে যান, আবেদন আমরা পৌঁছচ্ছি বোর্ডে হতে হবে। এই অনেক কিছু ছিল না, সেগুলো আস্তে আস্তে এসেছে। তো এগুলো বলে দিলে পরিসরটা বাড়ছে। এটাই হচ্ছে বক্তব্য, হচ্ছে যে না সেইটা পাবো না। আমরা এমপ্লয়ীদের ক্ষেত্রে করেছি, আমি নিজে কিছু করে থাকি। সিপিও ম্যাডামের সঙ্গে কথা বলে কিছু স্টাফের মানে একসঙ্গে হয়তো 5-6টা বাচ্চা ছিল, সেগুলো করেছি। এখন আমাদের হাসপাতালে বকলিয়ার ইমপ্ল্যান্টও ওগুলো যেগুলো রেলের কোথাও অসুবিধা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে আবেদন চলতে থাকলে এগুলো এসে যাবে। বা কিছু হচ্ছে যেমন ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন যেগুলো, সেগুলো বাইরে থেকে কিনে দিতে হচ্ছে। হ্যাঁ, ভ্যাকসিনেশন অনেক তো রেল এখন দিচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে ওগুলো সব ভ্যাকসিনেশনগুলো এখনো ওই যেটাকে বলে যে ইউনিভার্সাল ইমিউনেশন প্রোগ্রাম, তার মধ্যে আসলে ভারত সরকারের। সেই জন্য আমরা ফিমেলদের ক্যান্সার ভ্যাকসিন, হ্যাঁ এইগুলো আমরা দিচ্ছি, এইগুলো দিচ্ছি। বয়স্ক লোকেদের ইনফ্লুয়েঞ্জা দেওয়া হচ্ছে, নিউমোনিয়া দেওয়া হচ্ছে, সেগুলো করে আমরা চেষ্টা করি কিছু না কিছু হবে সেটাকে, যদি কোনোভাবে সেটাকে রেডপুট করা যায় সেগুলো করা হয়। তো ওই বলছি, মানে আপনারা বললে তখন আমরাও সেই আবেদনগুলো পাঠাবো। যদি সাধারণত লোকের অনেক কিছু অলিক মনে হয়, কিন্তু আমাদের কাছে এরকম আবেদন আসে যে 1/2
আদ্রা যে রেলের হাসপাতাল সেখানে আর কোনো সুবিধা নেই, সেটাকে সুপার স্পেশালিটি হাসপাতাল করা। আমরা সিঙ্গাপুর রেলের মোড়ের কাছে পাঠাই এবং সেটা পাঠানোর জন্য কিছু হোক না সেখানে কিছু হয়তো ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে হয়তো 3টে ডাক্তারের নতুন করে পোস্টিং হয়, তো সেইগুলো সেগুলো হয়, আবেদন করলে তার ফল পায়। গভর্নমেন্ট সেক্টর সুবিধা হচ্ছে এটাই যে একটা আবেদন করে গেলে তার কোনো না কোনো সময় তার সুবিধা হয়ে যাবে। মানে আমি এটাই বলছি, কোনো জায়গাতে এরকম ভাববেন না যে মানে রেল কর্তৃপক্ষ ব্যাপারটাকে চাপা দিতে। এখনকার যা পাল যন্ত্রণা আমি যেটা দেখি যে রেল কর্তৃপক্ষ স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে অন্তত সেটা যাতে আরো বেটার স্বাস্থ্য ব্যবস্থা সকলকে দেওয়া যায় সেই ব্যাপারে তারা মোটামুটি সজাগ এবং সচেষ্ট। সেই ক্ষেত্রে আপনি যেটা বললাম অতি দ্রুত দিনের মধ্যে আমাদেরকে জানাবেন। মনে করুন আপনার কথা বলছে, আমাদের মনে করুন এখনো হাসপাতালের সঙ্গে কোনো টাই আপ নেই, আপনি এখনো হাসপাতালের সামনে দিয়ে দেখিয়ে আপনার একটা প্রোগ্রামে অ্যাকসেপ্ট করুন, উপায় আপনি কলমগুলো করতে যাবেন, তৎক্ষণাৎ আপনি আমাদের কাছে জানাবেন। তারপরে উপায় হচ্ছে আমার যদি তখন আমরা হয় সেখানে গিয়ে দেখবো অথবা তাদের কাগজপত্র পরীক্ষা করবো। এখন একটা লোকের হার্ট অ্যাটাক হয়েছে আপনার সামনে, তো তাকে তো আর দেখার দরকার নেই, তার কাগজপত্র সেটাই ট্যান্টামাউন্ট টু দ্য প্রুফ। তো আমরা সেটা দেখে আবার আমাদের রেলের প্রতিনিধি যাবেন, তারা দেখে যদি মনে করে ওটা ওখানে চিকিৎসা করতে হবে তখন ওরা ওটাকে পোস্টম্যাপে রেফারেল করে দেবে ইন এনি সেন্টার্স, কোনো অসুবিধা নেই। যদি তারা মনে করে যে ধরুন পা ভেঙেছে, হাত ভেঙেছে, লাম ইঞ্জুরি হয়েছে, যে চিকিৎসাগুলি প্রাথমিকভাবে দেওয়া দরকার তারা সেগুলো দিয়েছেন, এরপরে আপনার হয়তো একটা নেক টিউমার অপারেশন করতে হবে এবং হয়তো একটা কোথবোন লেফট হ্যান্ড অপারেশন করতে হবে। যে সুবিধাটা কিনা আমার হাসপাতালে আছে, তখন ওরা যে চিকিৎসা আপনি ওখানে পেয়েছেন সেই চিকিৎসার ব্যয়ভার রেল তাদেরকে দিয়ে দেবে, ক্যাশলেস, আপনাদের পেমেন্ট করতে হবে। আপনি যদি পেমেন্ট করে দেন তার রিইম্বার্সমেন্ট করলেন, তখন ওটাকে আমি পোস্টম্যাপে রেফারেল দেখাবো আর আপনাকে বলে দেবো যে এর বাকি চিকিৎসাটা আমার হাসপাতালে সম্ভব, আপনি ওখানে চলে আসুন। অন্য একটা কেস মনে করুন একটা লোক বুকে ব্যথা নিয়ে পড়তে তার একটা নন এসিলেশন এমআই হয়েছে, আনস্টেবল অ্যাঞ্জাইনা হয়েছে, ওকে ওরা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করেছে, ঠিক আছে, ওই বুকের আগে স্টেপ্টোকাইনাস দিত, এখন তো অন্য ওষুধ দিয়ে দেয়, সে দিয়ে ব্লাডটা সরিয়েছে। এবার ওরা বলছে যে একটু স্টেবল হওয়ার পরে 4 দিন 5 দিন পরে তোমাকে আমরা হয় 2টো অ্যাঞ্জিওপ্লাস্টি করবো, 2টো স্টেন্ট দেবো। আমার টাই আপ আছে হয়তো বিএফ বিলার সঙ্গে, আমি তখন বলবো তুমি ওকে স্টেবল করেছো, ওয়েল অ্যান্ড গুড, সোফার সবুর, নাও ইউ সেন্ড দ্য পেশেন্ট টু বিএফ বিলার, যেখানে আমার টাই আপ আছে আমি সেটা তখন আপনাকে করে দেবো। কথা হচ্ছে আমার কাছে খবরটা পৌঁছলে তখন আমি ব্যাপারটা দেখে আপনাকে ঠিকঠাক মতো বলতে পারবো যে এরপরে কি করলে আপনার এবং রেলের পক্ষেই ভালো, আপনাকে তাহলে এখন পুরো তুলতে হবে। আর ওইটা দেরি হয়ে গেলে তখন এই বিকাল ব্রেক অবস্থা, তখন বলছি তো খুব ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল রেলের আধিকারিক আমরা জেনুইন কেস, রেনাল ট্রান্সপ্লান্টের মতো কেস আমরা করতে পারি 1 পয়সা দিতে পারি। খারাপ লেগেছে কিন্তু উপায় নেই, থ্যাংক ইউ। এরকমভাবে রেফারেল হয়, একটা রেফার করে পাঠানো, রেলের হসপিটালে প্রথমে দেখানো, একটা ইমার্জেন্সি কেসে তারিয়া হসপিটালে গেলেন, সেখানে 24 ঘন্টার মধ্যে তাদেরই জানানোর কথা, সেখানে তারা যদি না জানায় সেখানে আমাদেরকে যে জানাতে হবে। এখন প্রত্যেকের বাড়ির অবস্থা তো একরকম নয়, যেমন কারো স্ত্রী হয়তো কোনোদিন রেলের হাসপাতাল কোথায় আসেনি বা ডিপার্টমেন্টটাও চেনেন না, সে কোথায় আটকাবে, সে কোথায় যাবে না যাবে, এই ক্ষেত্রে কি ব্যবস্থা আছে স্যার? বললে সরাসরি লিখিত দিয়ে দেবে, কিছু বেশি দিতে হবে মেডিকেল তার যত তাকে দিতে যে আমার এমপ্লয়ি অমুক তার উইথ কার্ড নাম্বার অমুক, সে এই হাসপাতালে এই সমস্যা রোগও বলতো না, এই সমস্যাটা এই জিনিস নিয়ে ভর্তি হয়েছে, আর কিচ্ছু বলতাম না। ওই যে আপনি আবেদন করে দিলেন আপনার কাজ ওখানে শেষ হয়ে গেছে। তার মানে যে কোনো ওই আবেদনটা করে রিসিভও করবেন না, থাকবে আপনার কাছে প্রমাণ থাকবে যে আপনি ফিজিক্যালি স্যার ওটার জন্য যেতে হবে, ফিজিক্যালি যেতে হবে না ভালো আপনি দিয়ে রিসিভ করিনি ওটা, কারণ পরে হচ্ছে যদি কোনোভাবে না হয়, যদি আপনাদের পয়সা যায়, আপনি যখন রিইম্বার্সমেন্ট ক্লেম করবেন তখন ওইটা আপনার সম্পর্কে একটা থাকবে যে আমি রেলের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। যে পয়েন্টে নাকচ করা হয় সেটা হচ্ছে ইট ওয়াজ নট এন ইমার্জেন্সি ফার্স্ট পয়েন্ট। নম্বর পয়েন্ট থাকে যে এটা আমাদেরকে জানানো হয়নি, জানানো হয়নি না আর জানাতে পারবো, জানানো হয়নি না রেলের তখন বলতে পারবে। আর ইমার্জেন্সি আপনি বলুন আমি করে দেবো আমি ইমার্জেন্সি কিনা, আমি তো আপনাকে জানিয়েছিলাম ইমার্জেন্সি সার্টিফিকেট আমার কাছে,
তাহলে সেটা আমার দিকে ফল থাকবে, আমি তখন আপনাকে নাকচ করতে পারবো না। অ্যাটলিস্ট সিজিএইচএস সেটা আপনাকে দিতেই হবে। এক নম্বর মেট্রো রেল প্রথমে, তারপরে 20 আমার কোন জায়গায় সেই বলছি, ধরুন আপনি দিল্লি গেছেন, দিল্লি গিয়ে একটা এরকম সমস্যা কিছু হয়েছে, তো একটা ব্যাপার হচ্ছে আপনি মেল করতে পারেন আপনার এমডির কাছে, নচেত আপনি আপনার এখানে যেটাও আপনার মানে আত্মীয় হতে হবে এরকম কিছু নেই, আপনার কোনো বন্ধু কোনো বলি যে কেউ গিয়ে সেইটা যেন আপনার যে অফিসার তাকে জানেন। কোনো রেফারেল দরকার নেই, আপনি সরাসরি জানাবেন, মানে কোনো ফরওয়ার্ডিং দরকার নেই, আপনি সরাসরি জানাবেন যে এরকম জায়গায় ভর্তি হয়েছে। হ্যাঁ, আর আপনি দেবেন যে এই জায়গায় ভর্তি হয়েছি, যেটা কিনা আমি দেখেছি এটা রেলের এমপ্লয়মেন্ট করার মধ্যে এটা 1 নম্বরে রয়েছে। তাও আপনার দরকার নেই, আপনি যেখানে যাবেন রেলের ওদের ওরা জিজ্ঞেস করবেন একটা রেলের এমপ্লয়মেন্ট মধ্যে আছে কিনা, যেটা আপনি বলে দেবেন এইখানে ভর্তি হয়েছে অমুক জব্বলপুরের স্টার হাসপাতালে ভর্তি হয়েছি, হুইচ ইজ রেলওয়ে এমপ্লয়মেন্ট হসপিটাল। এগুলো এইচএমএস এর মধ্যে, সাইটের মধ্যে, কিউআর কোডের মধ্যে, এগুলো 1 মাসের মধ্যেই হয়তো চলে আসবে। হ্যাঁ, কোর্ট কেস ধরুন বিআর সিং এর সঙ্গে বা গার্মেন্টের সঙ্গে বাগবাজার সঞ্জীবনীতে টাইআপ আছে, আর জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, নিউরোলজি সব কিছু টাইআপ। এবারে ওখানে গেলে পরে ওখানে ওরা পরিষ্কার করে দিচ্ছে এখানে আউটডোরে যদি আপনি দেখান তাহলে কিন্তু কোনো ডাক্তারের সঙ্গে সিজিএইচএস রেটে তিনি নেবেন না। তার কারণটা আমরা যেটা অনুসন্ধান করেছি সেটা হচ্ছে বড় বড় কর্পোরেট হসপিটালে 2 ধরনের কনসালটেন্টরা যান, একটা হচ্ছে ইনহাউস কনসালটেন্ট এবং বাইরের কনসালটেন্ট। তার মানে এই নয় যে বাইরের কনসালটেন্ট যারা তারা মাঝে মাঝে যান, তারা হয়তো রোজ যান, কিন্তু তারা সিজিএইচএস রেটটা নেবেন না। কিন্তু আমরা এটা অনুসন্ধান করে দেখেছি খুব বড় হসপিটাল, যেটা আরএনটেকো বা টিশা এই ধরনের বা মেডিকা এই ধরনের হসপিটালে ইনহাউস কনসালটেন্টই বেশি। তার কারণ ইনহাউস কনসালটেন্টদের মাইনে দেওয়া হয়, তারপর তাদের পার্টস থাকে, আউটসাইড কনসালটেন্টসরা কম থাকে। কিন্তু আমরি থেকে শুরু করে এই ছোটখাটো নার্সিংহোম বাগবাজার যাদের 100টা বেডও নেই, 50টা বেড হয়তো আছে, তারা এরকম ইনহাউস কনসালটেন্ট পুষতে পারে না, তাদের পর্দায় বসাবে না। ফলে সেখানে টাইআপ আছে কিন্তু রিলেশন, সেখানে দেখাতে গেলে কিন্তু তাকে আলাদা তার ফিজটা দিতে হবে। এমনকি কোনো প্রসিজিওর বা কোনো অপারেশন করতে হলে ডাক্তার আলাদাভাবে তার ফিজ দেবে। এইটা যদি একটু করি, এটা একটা সমস্যা। সমস্যাটা তো রয়েছে। এবারে ব্যাপার হচ্ছে টেকনিক্যালি রেফারেন্স হচ্ছে টু দ্য ইনস্টিটিউট, টু নট এ স্পেসিফিক ডক্টর। যখন ব্যাপারটা ওরকম হবে তখন কোন ডাক্তার আমাকে দেখবেন সেটা আমার ইচ্ছাধীন থাকবে না, তখন যেখানে রেফার করা হচ্ছে তাদের ইচ্ছাধীন হয়ে যাবে। আমার পছন্দের ডাক্তার যদি ডক্টর পি হন আর ওরা যদি বলে না ডক্টর এ কে আপনি দেখান, তো আমাকে ডক্টর এ কেই দেখাতে হবে। এইটার তো কারণ আমার ইট ইজ এন ইনস্টিটিউশনাল রেফারেল, রেলওয়ে ইজ এন ইনস্টিটিউট, রেফার করছে যার কাছে সেটা একটা ইনস্টিটিউট, ইট ইজ এ ইনস্টিটিউশনাল রেফারেল। সেখানে আমার চয়েস কি সেইটা গ্রাহ্য হবে, এটার উপায় নেই। একটা প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কোর্ট কেসে কয়েকটা টাইপ অফ হসপিটালে গেলে তারা বলছে যে আমরা ওবিট কার্ডে সিজিএইচএস রেট দেবো না, আপনাকে রেফার করি না। আমাদেরকে জানান, ওরা আমাদের যে বউ আছে তার মধ্যে ওদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সই করে দিয়েছেন যে আমাদের সঙ্গে মনে করলেন কথা বলছি যে হয়তো পিয়ালের হাসপাতালে আমার সঙ্গে গ্যাস্ট্রেন্টোলজি আছে, আর আমি ওর কাছে ওনার কাছে হয়তো আমার অনেক অবস্ট্রাকটিভ নাম ডিজিজ দেখাতে গেছি। আমাকে সেই যে চিকিৎসাটা, সিওপিডি যে চিকিৎসাটা ও আমাকে দেবেন, যদিও সেটা গ্যাস্ট্রেন্টোলজি আওতাভুক্ত নয়, তথাপি ওই যে চিকিৎসাটা আমি নিয়েছি ওই চিকিৎসাটা যদি ওদের ওখানে সিজিএইচএস রেটের অন্তর্ভুক্ত প্যাকেজে থেকে থাকে, ওনারা আমার কাছে তার চেয়ে বেশি নিতে পারবেন না।
এমনকি আমি যদি ওখানে ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষাও করাতে যাই, তার সিজিএইচএস রেট যা আমাদেরকে সেটাই নিতে হবে। যদি ওনারা অগ্রাহ্য করেন আমাদের নজরে আনবেন, আমরা তখন আমি সেটাই বলছি তো, এটা তো ওরা অনেক সময় সুবিধাটা দিতে পারছে না, শুধু ওদের অনিচ্ছা বা অনাগ্রহ দেখার জন্য না, অনেক সময় তো এমন একটা লোক বসে আছে যে 3 দিন আগে চাকরি জয়েন করে, সে জানেই না এত কিছু। আমরা বলবো, আমরা কথা বলবো, ওরা তো সই করে দিয়েছে, ওরা সই করতে বাধ্য। স্যার, কর্পোরেট ইন্ডাস্ট্রি সাইকোলজি বলে একটা কথা, কর্পোরেট ইন্ডাস্ট্রি সাইকোলজি। তো কর্পোরেট ইন্ডাস্ট্রি সাইকোলজির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে, যেমন ধরুন ওরা বলে স্বাস্থ্যকেন্দ্র, ওরা তো টার্সিয়ারি সেন্টার কোনো স্বাস্থ্যকেন্দ্র হয় না, ওটা চিকিৎসা কেন্দ্র। কিন্তু ওদের নামগুলো এরকম একটা হয়ে গেছে, অর্থনীতি ইভেন্ট অফ এই গ্লোবাল অর্থনীতির জন্য এটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে, আপনারা একটু ভাবুন, আমি আধিকারিকদের বলছি, ধরুন কোনো একটা হসপিটালে গেলাম, সে দেখছে যে সারা বছরে আমার এই কেস আসেই মাত্র 2, বা এই ধরনের পেশেন্টই এসছে 10টা 15টা, তার বেশি আসেনি। তো তাহলে আমি তাকে অ্যাকসেপ্ট করছি, তাকে আমি সিজিএইচএস রেটটাই অ্যাকসেপ্ট করছি, কিন্তু সেই যে টাকাটা রেলের কাছ থেকে সে পাবে, ক্লেম করে পাবে, এই টাকাটা অনেক সময় লাগে, 3 মাস 6 মাস হতে পারে, যাই হোক। কিন্তু এই লোকটার কাছ থেকে আমি যদি সিজিএইচএস দেখিয়ে, এই উদাহরণ আমাদের আছে বলেই বলছি, সিজিএইচএস দেখিয়ে তাকে যদি আমি প্রলোভিত করতে পারি যে আপনি ওই নিজেই নিয়ে আসুন, এত ঘন্টা করিয়ে দেবো, এসব বলে সে তো পারে না। মানুষ 88 বছর বয়স, তার নেত্রিমা রয়েছিল, বিছানায় ভর্তি হয়েছিল। প্রথমে হিসাব করেছে কি একটা বেনিয়ম করেছে, বলেছে 20,000 টাকা জমা দিন, ওটা সিজিএইচএস রেট, ওটা অ্যাডভান্স জমা দিন। তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা যাই হোক বলি যে এটা করতে পারেন না। তো এই ক্ষেত্রে ওদের একটা ইন্টেনশন থাকে, ওদের সাইকোলজিটা ওই কারণে বললাম কর্পোরেট ইন্ডাস্ট্রি সাইকোলজি, ওদের একটা ইন্টেনশন থাকে যে আমি তো সিজিএইচএস রেটটাই পাবো, কোল্ড কেস বলে বা নন এমার্জেন্সি বলে পেশেন্টের কাছ থেকে সিজিএইচএস রেটটাও পাবো, আর এমার্জেন্সি হলেও আমি রেলের কাছ থেকে সিজিএইচএস রেটটাও পাবো। কিন্তু আমার লাভটা হচ্ছে পেশেন্টটাকে যদি আমি সিজিএইচএস রেটটা নিই, তার কারণ ওটা অনেক দ্রুত পাবো, আর ওটা পাবো অনেক দেরিতে। এর ফলে একটা অসুস্থ পরিবেশ তৈরি করে এরা, এই কর্পোরেট হসপিটালগুলো। এইটা একটু আপনাদের জানা, সেইটার ব্যাপারে আপনার কোনো ভাবা চিন্তা করছে? একটা ক্লারিফিকেশন, কোনো টায়ার হসপিটাল আছে, সাপোজ এটা আগে প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। উনি তো মানুষ, তো ভুলিয়ে ফেলবেন। বলছি যে এগুলো তো এমন নয় যে এই সমস্যাগুলো আপনারাই সম্মুখীন হন, এই সমস্যাগুলো আমরাও সম্মুখীন হই এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রেই যাই। এই যে স্বাস্থ্য ব্যবস্থা, এই সবজেক্ট মানে সর্বনাশে অবক্ষয়। এখন কত এক নগর করে দিন একটা মন্দির করে দিন, তো স্বাস্থ্য যবে থেকে সেবাটা পরিষেবা হয়ে গেছে, তবে থেকে আর মানে ইট হ্যাজ বিকাম এ পয়েন্ট অফ নো রিটার্ন। এখন একটা বিশ্বাসের বা শ্রদ্ধার যে বাতাবরণটা ছিল সেগুলো নেই, মাঝপথে পড়ার মতো এই যে কর্পোরেট ব্যাপারটা এগুলো সব চলে এসেছে। ফ্যামিলি ফিশনের অস্তিত্ব চলে গেছে। তো এইগুলো তো যেরকম মানে সভ্যতা এগোচ্ছে না, কি হচ্ছে সেরকম হচ্ছে, সেগুলো হবে। আপনাদের রেজিস্ট করতে হবে, আপনারা রেজিস্ট করবেন, আপনারা এসে আমাদেরকে জানাবেন, আপনারা রেফারাল নেবেন। আর কারণ খরচ করে দিলে তখন তো আমাদের রিএম্বার্স করতে হবে, রিএম্বার্সমেন্ট তো সিজিএইচএস এর বেশি রেট আমি দিতে পারবো না। তারপরে যেটা বললো যে সুইস স্যার যেটা বললো যে অনেক দেশে তো আমি আমাকে বাদ দিয়ে দিতে হবে, অনেক দেশে আমি রিএম্বার্স করতে পারবো না। এবার কোনটা কনজিউমেবল কোনটা কনজিউমেবল আপনি কি করে বুঝবেন? আপনার ওটির মধ্যে হয়তো দেখছেন যে আমরা এরকম কিলো আমরা এ করেছি, ওটি হয়েছে, কিছু পলিসিস্টেমটা হয়েছে, তাকে তার বিলের মধ্যে 2 বোতল মিনারেল ওয়াটারের দাম করে দিয়েছে, চোখে এসছে বলে আমাদের কাছে এসছে, আপনি কি করে ওই জিনিস বুঝতে পারবেন? এ তো সত্যি কথা যেটা আপনি বলেন, একদম মানে কর্পোরেশন যে লোকটা একদিন আলু বিক্রি করতো, তেলের খানি ছিল, টায়ার বিক্রি করতো, সে আজকে হাসপাতাল তৈরি করছে। যেটা বললেন যে এটা ইনহাউস ডাক্তার, এটা কোনো ব্যাপার নেই, সে দরকার বাইরে ডাক্তারকে নিয়ে আসবে। আর নিজের ইনহাউস ডাক্তার তারা তার কাছে যান, যে তার কাছে মাইনে পাচ্ছে, তার কন্ট্রোল অনেক বেশি। এগুলো রয়েছে, রয়েছে। তবে এর যে
হসপিটালের চেষ্টা সেটা আপনাদের সঙ্গে আমরাও রয়েছি, কর্তৃপক্ষ সহজে ছেড়ে দেয় না। ওষুধ ওই নিয়েই কোনো বৃষ্টি ওরা ঝামেলা করছে, আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। আচ্ছা, একটাই কথা বলছি, আপনাদের অনুরোধ করছি আধিকারিকদের যে রেলের হাসপাতাল যাদের সঙ্গে টাইআপ করে তাদের হাসপাতালে যাওয়ার পরে যে অভিজ্ঞতাগুলো হয়, অনেকেই ফ্রন্ট অফিসের লোকজন তারা যে ইউনিটের সঙ্গে টাইআপ আছে জানে না। কারণ তর্কাতর্কি যখন করি, আমি নিজেই দুটো পেশেন্ট নিয়ে গেছিলাম, তর্কাতর্কি যখন করি তখন বলে তারা আপনি এই ইয়ের সঙ্গে কথা বলুন, আমাদের মার্কেটিংয়ের সঙ্গে কথা বলুন বা আমাদের কর্পোরেটের সঙ্গে কথা বলুন। এখানে যেটা ডিসপ্লে করে দেওয়া হয় সেটা ভালো হয় যে এখানে উইথ কার্ড অ্যাক্সেস, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে ইন্টারনাল রেলওয়ে হসপিটালের ডেভেলপমেন্ট। তার কারণ আমরা দেখি যে কনসালটেন্ট ডাক্তাররা, স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট ডাক্তাররা সপ্তাহে একদিন করে আসেন, তারা দেখভাল ডাক্তার, কোনো সন্দেহ নেই। কিন্তু স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট রেল যখন কন্ট্রাকচুয়াল ডাক্তারই নিচ্ছে, তাহলে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট কন্ট্রাকচুয়াল ডাক্তার, আমি মেডিকেল অফিসার, তো তারা তো জেনারেল ভুলে আসবে, ওটাতে চাপ। কিন্তু কন্ট্রাকচুয়াল ডাক্তার যদি স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট আসেন, তাহলে তার দায়িত্বটা আরো বেশি বাড়বে না? কারণ সে অনেকটা সময় হাসপাতালে দিতে পারবে। এইটা একটা ডিসপ্লে করা, হ্যাঁ, ডিসপ্লে করার ব্যাপারটা তো আছে, কিন্তু কথা হচ্ছে ডিসপ্লে করার ব্যাপারটা আমরা ওদেরকে বলি। কারণ কথা হচ্ছে আপনারা যদি বিএমপিটা যান, দেখবেন যে এখানে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয়, একটা পেছন দিকে আমার বাবা ওখানে ভর্তি হয়ে মারা গেছিলেন গোলাপি, বহু খুঁজলে আপনি দেখবেন কোনো একটা জায়গায় লাগানো আছে, তার সামনে একটা এত বড় নাম যেটা সাধারণত চোখে পড়ে না, তার উপরেও চেষ্টা করছে এটা বসে। কিন্তু মানে হ্যাঁ, এটা আমরা সবসময় চাই যে কর্পোরেশনের মানে অভিশাপে, তো কিন্তু এটাই বলছি, এটা নিরন্তর প্রয়াস জানি না আপনারা বলবেন, আমরা বলবো, আমরা বললে তখন করা যায়। সেরকম চেষ্টা করে আমরা ফেল করি না, আমরা যদি চেষ্টা করি আমরা সফল হই। হ্যাঁ, এটা বলতে হয়। আর লোকাল পারচেজ মেডিসিনটা, এই ব্যাপারে একটা কথা আমি বলেছিলাম, এই যে আপনি দেখবেন না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টাইপের খুব ভালো এন্টারটেইন করে, কারণ ওদের ফ্রিকোয়েন্সি রেফারেলটা খুব বেশি, লোকেরা যায়। এই যে আপনারা না হচ্ছে কি, যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনে পাই আমরা, পেনশনটা ভালো, আমরা না ছেড়ে দিই, দেওয়ার দরকার নেই, আমার ছেলে দিয়ে দিচ্ছে, জামাই দিয়ে দিচ্ছে, মেয়ে দিয়ে দিচ্ছে, আর যাই না। এরপর আমাদের ফ্রিকোয়েন্সিটা খুব কম। আপনি যদি 6 মাস পরে আমি টাইগারটা দেখতাম, দেশানে একটা পেশেন্ট গিয়েছিল, পরের দিনটা 6 মাস পরে গিয়েছিল। কোন স্টাফ তার জন্য ইন্টারেস্ট থাকবে কি থাকবে? অথচ কোল ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রোজ 4টা স্টাফ বেড়ে যাচ্ছে। তার যদি বিজনেসটা বেশি থাকে, সেটাকে বেশি ভ্যালু দেবে অবশ্যই। সেই জন্য আমাদেরও এগিয়ে আসতে হবে, আমাদের দায়িত্বটা কিন্তু সেদিকে, আমাদের অধিকারটা আমাদের এক্সিকিউট করতে হবে, আমরা করি না। আরেকটা হচ্ছে, যখন এই প্রথম শুরু হয়েছিল না, তখন ইস্টার্নের স্কিম নিয়েছিলেন ডক্টর দুবলা করতে পারে কি হয়, ওই কন্ডিশনগুলো 11টা না, ওটা আমরাই ফর্মুলেট করেছিলাম। তারপরে লাস্ট লাইনে লেখা আছে এনি লাইফ থ্রেটেনিং ডিজিজ, তার মানে সব কিছুকে উনি বলেছিলেন যে কাউকে জলে ফেলে দিলে, হাত পা বেঁধে ফেললে সে সাঁতার কাটতে পারবে না, হাত পাটা খোলা রাখো। লাইফ থ্রেটেনিং মানে অল ইনক্লুসিভ কিন্তু করা আছে। কাজেই তাপস রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, ওর অনেক একটা বললাম না, ওর একটা সিম্প্যাথেটিক অ্যাটিটিউড আছে। আমাদের কাছে যদি নিয়ে আসেন রেলের ডাক্তার বা রাস্তা পাস করার রাস্তা আছে, ওটাকে লাইফ থ্রেটেনিং দেখিয়ে দেওয়া, এটা লাস্ট পয়েন্টে দেওয়া আছে রাস্তায়, কিন্তু অনেকে আসেই না, এটা তাহলে আর কি হবে? সেটা হচ্ছে বলুন যে লোকাল পারচেজ অফ মেডিসিন ফর 1 মান্থ, এটা 1 মাসের মধ্যে কি পাওয়া যায়? মানে এটা বিভিন্ন আছে আমি জানি না, এটা হয়তো লজিস্টিক বা ফিনান্সিয়াল কারণে করা হয়। তো সাধারণত
ফেমোক্সিস্ট্যাট, এই ধরনের ওষুধ জানার কথা হচ্ছে যে যদি এই 1 মাসের জন্য কথাটা যদি এই জায়গা থেকে এসে থাকে যে এত টাকার বেশি বিল হওয়া উচিত নয়, কথা হচ্ছে আমরা তো অনেক হাই ভ্যালু অ্যান্টিবায়োটিক বা এই ধরনের ওষুধ যেগুলো অনেক বেশি সেগুলো আমরা পারচেস করে থাকি। তো ওই আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমি ওদেরকে জিজ্ঞেস করি আর কি মেডিকেল স্টোরে ওই ইয়েটা হয়তো অনেকে নেন না যে এই ওষুধটা কি চলে আসবে এখন যদি বা তোমার প্ল্যাটফর্মে কি চলে আসবে, ওরা হয়তো বলা হ্যাঁ কোম্পানি আপনি যে 1 সপ্তাহের মধ্যে দেবে, 7 দিনের মধ্যে দেবে, 10 দিনের মধ্যে দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আমি বলি যে ঠিক আছে আপনাকে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ দিলাম, এরপরে আপনি এসে বাকি নেবেন। কিন্তু যদি দেখা যায় সেটা প্রসেসে তখন তার যে হয়তো 2 মাসের জন্য সেটা করে দেয়। আর যদি সেরকম জিনিস হয়ে থাকে যে একজন অনেক দূরে থাকে এবং তার তার নিয়ম অনুসারে তাকে 2 মাসের ভিতরে মানে সাধারণ নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো সেগুলো খাতায় করবে, তাদের নিতে বাধা আছে বলে আমার মনে হয় দেওয়ার স্কোপ রয়েছে। স্যার সেই একটা কথা জিজ্ঞেস করছি স্যার, আমাদের আর বিব্রত করুন আপনাদের তারা একটা শেষ কথা। রিসেন্টলি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দেওয়ার দরকার এই কারণেই যে এটা ঘটেছে। সাউথ ইস্টার্ন রেলের একজন পেশেন্ট, সে সাউথ ইস্টার্ন রেলেই ভর্তি হয়েছিল এবং তার সমস্ত কিছু মানে অ্যাঞ্জাইনার পেন হয়েছিল। তো সমস্ত ইনভেস্টিগেশন করে বলেছেন না তেমন কিছু নয়, কিছু সমস্যা আছে ঠিকই, তবে এটা অ্যালার্মিং কিছু নয়, কিছু মেডিসিন দিচ্ছি। তখন হয়তো পেশেন্ট পার্টি যাই হোক কোনোভাবে কাউন্সেলিংয়ের জন্য বা উনি হয়তো ভেবেছেন যিনি ডাক্তার, অ্যাটেন্ডিং ডাক্তার, তিনিও ঠিক আছে আপনি বিএম বিড়লাতে গিয়ে ভর্তি হয়ে ওখানে কিছু চিকিৎসা করবেন। যে মুহূর্তে বিএম বিড়লাতে গেল সেই মুহূর্তে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করলো। করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার পরে বললো যে 3টে ব্লক পাওয়া গেছে, 3টে ভেসেলের ব্লক পাওয়া গেছে, একটা 95%, একটা 95%, একটা 70%। 3টেতেই স্টেন্ট পিটিসিএ করতে হবে। তো আমাদের যা চুক্তি আছে তাদের 2টো অব্দি স্টেন্ট আমরা করতে পারি। এবার ঠিক আছে আমরা যে 2টো স্টেন্ট ম্যাক্সিমাম ব্লক আছে সেই 2টো স্টেন্টই আগে বসাচ্ছি, বসিয়ে তারপরে বসাবার প্রাককালে বলছে আসলে রেলের থেকে এই স্টেন্ট বসানোর পয়সাটা 18,000 টাকা পায়, কিন্তু এর থেকেও ভালো স্টেন্ট আছে 35,000 টাকা, এক্সট্রা 17,000 টাকাটা আপনি যদি পেমেন্ট করেন তাহলে আমরা ওই স্টেন্টটা বসিয়ে দেবো। আর থার্ড স্টেন্টটার ক্ষেত্রে আপনাকে ছুটি দিয়ে দেবো, আপনি রেলের হাসপাতাল থেকে ঘুরে আবার আমাদের সঙ্গে 1 সপ্তাহ বাদে আসবেন, তারপরে নয় থার্ড স্টেন্টটা বসানো যাবে। এই ধরনের তঞ্চকতা প্র্যাকটিস হয়, এগুলো কি আধিকারিক চিকিৎসকরা অবগত আছেন? এটা আমাদের জিজ্ঞাসা। কনস্ট্রাকশনের নিয়মার চেষ্টা করে থাকেন তাহলে তো আমি জানি, কোনো কেসটা আমি করিনি। তো কথা হচ্ছে যে এটা আমি আরেকটা জানি। তো এরকম তো হয়েছে, প্রথমটা হচ্ছে জাজমেন্টাল এরর, মানে যেটা বলছে যে রেলের হাসপাতালে এসছে ডাক্তার বুঝতে পারেনি, তারপরে সে আবার সেটা দিতে সেটা তো আমি জানি না, সেটা তো আমি পুরো কাগজপত্র না দেখলে বা সেই ডাক্তারের সঙ্গে কথা না বললে আমি বুঝতে পারবো না। আমারও খুব অবাক লেগেছে এই বিষয়টা, কারণ একই দিনে দু জায়গায় দুরকম ই করে হলো। এখন কথা হচ্ছে মেডিকেল না অসম্ভব বলে কিছু হয় না, মানে এমন অ্যাঞ্জাইনা হতে পারে যেখানে হয়তো ইসিতে খুব প্রকট চেঞ্জ কিছু নেই, বা হয়তো তখনও কার্ডিয়াক প্যারামিটারস অল্টার করতে শুরু করেনি, যখন ওখানে গেছে তখন সেটা হয়েছে। আর ওরা এটা বলে, আমরা জানি এটা অন্য জায়গাতে ওরাও বলে, এটা নিয়মিতই বলে, আমরাও ওদেরকে রেগুলার বলি যে তোমরা এরকম করবে। তোমার যদি মনে হয় যে এটা আসলে আরেকটা ব্যাপারও আছে, আলোর তো শেষ নেই কিছু। যে লোকটা হয়তো একটা স্টেন্ট প্লে দ্যাট উড হ্যাভ বিন সাফিসিয়েন্ট ফর হিজ লাইফ, একটা 65 বছর লোক গেছে, তার 20 বছর স্টেন্ট থাকা যথেষ্ট, আর একটা 35 বছর লোক গেছে, তার তো স্টেন্টটা 50 বছর থাকতে হবে। এবার যেটা 50 বছর লাগবে সেটার দাম সহজে যেটা 2 বছর স্টেন্টের আয়তার থেকে যেটা 50 বছরের আয়তার দাম বেশি। এবার ওই লোকটাকে বলা হচ্ছে যে তুমি যেমন কিনা একটা কেমোথেরাপি মেডিসিন ছিল, সেই কেমোথেরাপি মেডিসিনটা পার্টিকে বলা হয় যে এতে তোমার লাইফ এক্সপেক্টেন্সি তোমার 50% বেড়ে যাবে। এবারে কথা হচ্ছে তার এত অ্যাডভান্স লেভেলের ক্যান্সার, যে ওষুধটা রেল ভেবেছে দেবে
সেই ওষুধটাতে সে ধীরে সবকিছু করার পর হয়তো সে 2 মাস বাঁচবে। আর ওরা যে ওষুধটা বলছেন সেটা হয়তো দেখা যাচ্ছে জার্নাল রিভিউ করে হয়তো 3 মাস বাঁচবে, এবার 2 মাস আর 3 মাস, 1 মাস বেশি 50%। এবার কথা হচ্ছে তো রয়েছেই, আমি যেটা বারবার বলছি, কর্পোরেট দে উইল ট্রাই টু পুশ দেয়ার প্রোডাক্টস। আর যে লোকগুলো করছে তারা তো ডাক্তার নয়, তারা কি, তারা তো একটা 15,000-20,000 টাকা মাইনের বেতনের ফ্লোর ম্যানেজার। সে কার কাছ থেকে টাকা পাচ্ছে না, শুধু আপনার থেকে টাকা পাচ্ছে না, সে যে ডাক্তার আছে সে ডাক্তারকে পেশেন্ট করে দেওয়ার জন্য ডাক্তার থেকে পয়সা পাচ্ছে, ডাক্তার তাকে বড় বড় সিগারেট খাওয়ায়, আমার ক্যান্সার পেশেন্ট ভর্তি করিস, সেই ডাক্তার তাকে ব্ল্যাক ডগ মদ খাওয়ায় যে আমার ছোট ছেলেটাকে বড় করে দিস। তো আপনি ওখানে গেলে তো আপনি ওর হাতে চলে গেছেন। তো তখনই বলছি এই ব্যাপারটা যদি আমাদেরকে জানান আমরা ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। এটা তো রয়েছে, এটা তো অবশ্যই ঘটে। এবার রেলের হাসপাতালের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে একটু বলুন। যেটা বললাম যে স্পেশালি বা সুপার স্পেশালি যদি রেলই নিয়ম করে কন্ট্রাক্ট হচ্ছে আমাদের কলকাতায় দুটো ইস্টার্ন এবং সাউথ ইস্টার্নের প্রধান হাসপাতাল দুটোতেই সিটি স্ক্যান আছে। ও এখনো অব্দি মনে হয় রেলের 4টে না 5টা হাসপাতালে সিটি স্ক্যান আছে। আমাদের হাসপাতাল প্রচুরভাবে চেষ্টা করছে এমআরআই করা। আমাদের ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন মিলে কত রকমের মানে সুপার রয়েছে, এগুলো তো মানে চেষ্টা করা হচ্ছে, সবকিছু নেই মানে সমস্ত রেগুলার আছে। আমি বলছি তো একটা আমাদের মানে না ডাক্তার নিয়োগের ক্ষেত্রে বলছি যে হ্যাঁ ম্যান পাওয়ারের ব্যাপারে রেল ভীষণ মানে রেলের যে সদিচ্ছাটা আমরা ইনফ্রাস্ট্রাকচারে দেখি সেই সদিচ্ছাটা আমরা ম্যান পাওয়ারে দেখি না। ম্যান পাওয়ারের ক্ষেত্রে রেল খুব উদার নয়। আর অন্য যেটা আপনি বলছেন না মানে এই কন্ট্রাক্ট একটা হয়তো বলতে চাইছেন না, হয়তো বলতে চাইছেন যে অনারারি বিসিআর কথাটা বা কেস টু কেস বেসের কথাটা। এতে রেল এত কম পয়সা দেয় যে কাউকে পাওয়াই দুষ্কর। আমাদেরই জানি, আমাদেরই বাড়ির লোকজন ডাক্তার, তারা এসে আমাদেরকে বলে কি ডাক্তার রেখেছো, কথাই বলা মানুষের করা, কিন্তু কথা হচ্ছে তাকে এত কম পয়সা দেওয়া হয় যে মানে হয়তো তাদের বেস্ট অফ দ্য সার্ভিস আমরা এক্সপ্লয়েট করতে পারি না। কিন্তু অন্যদিকটাও মনে রাখতে হবে যে দুপক্ষে একটা লোকের সাবওয়ার্ড ঘটনা হয়েছে, সেটা আমার হাসপাতালে যদি আমি করতে পারি, আমার অনারারি ডাক্তারকে দিয়ে তার মাথা পেতে থেকে রক্তটা বের করতে পারি, সেটা আমার খরচও হয়তো 1/5 হবে, সেই লোকটার পক্ষেও অনেক সুবিধা হবে। শুধু কলকাতা লোক না, এখানে আগ্রা থেকে লোক আসছে, চট্টগ্রাম থেকে লোক আসছে, তাদের তাদের যে পরিমাণে হয়রানি হয়, তাদের বাড়ির পার্টির থাকার জায়গা নেই। তো এই জন্য আমরা রাখি, আমরা চেষ্টা করি যতটা সম্ভব সেগুলো করে। কিন্তু এটা সত্যি কথা, সম্পত্তি টাকা বেড়েওছে কিছুটা ওদের, কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেই টাকা ধরে যেটা আপনার একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমরা তো আর কর্পোরেট পয়সা দিতে পারবো কোথা থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আসে, আমাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই সুবাদে আসে। আমাদের ছাত্রদেরকে পড়ান, বাইরে পড়াবার সুযোগ নেই, ছাত্রদেরকে পড়াবার চলতে আসে। এখনো ডাক্তারদের মধ্যে অনেকে এরকম মানে সদর্থক ভূমিকায় সদিচ্ছা নিয়ে আছেন, তারা আসেন। এই আর মানে চেষ্টা সবসময় থাকে। দেখো এইচবিএস এর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। এইচবিএস এর যেহেতু আমাদের কাট অফ নেই যে তুমি একটা হাসপাতাল কতগুলো এইচবিএস রাখতে পারে, সেহেতু এইচবিএস বা কেস টু কেস বেসিস আমরা নাকি নানা অচিলাতে রাখি। আমরা এমনও চেষ্টা করেছি অর্থোপেডিকের এইচবিএস রেখে তার সঙ্গে হয়তো জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন বলে একজন কাউকে নিয়েছি, স্পাইন সার্জন বলে একজন, ইঞ্জিন বেসিক্যালি অর্থোপেডিক সার্জন, আমরা হয়তো অন্য নামে তাদেরকে নিয়েছি। তাদের প্রশ্ন আসে আমাদেরকে অনেক প্রশ্ন করে, এক স্পেশালিটিতে তোমার স্পেশালিটি আছে, তাও তুমি আরো কেন এইচবিএস নিয়েছো, আমরা তার জবাব দিই। মানে আমরাও ওই দিক থেকে চেষ্টা করি যে কীভাবে ভাগগুলোকে রিপ্লেস করা যায় ফর আওয়ার ওন বেনিফিট। এটা ঠিকই, আপনি একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মেডিকেল সায়েন্স ইজ অ্যান ইনএক্সাক্ট সায়েন্স। এটা 2-2-4 নয়, 2-2-22 হতে পারে, 23 নয়, ইনএক্সাক্টনেস আছে। কিন্তু কি হয় বলছি, সেটা হচ্ছে ধরুন একটা পেশেন্ট ভর্তি হলো, তার রেনাল সেপসিস হয়েছে, তারপরে সেটা রেনাল ফেলিওর হয়ে গেছে। এইটা ডায়াগনোজ হতে এত ডিলেড হয়ে গেল, তার কারণ তখন সেই নেফ্রোলজিস্ট যিনি ভিজিটিং কনসালটেন্ট আসবেন, তার জন্য পুরো ম্যানেজমেন্টটা পুরো একদম মানে সাসপেন্ডেড হয়ে গেল। তারপরে ওই ধরনের মানে
ওষুধ বা চিকিৎসায় চলছে, কনজারভেটিভ চিকিৎসা, হয়তো তিনি যখন এলেন 6 দিন বাদে তারপরে দেখা গেল যে এনার বুস্ট আপ করতে হবে অ্যান্টিবায়োটিক, কিন্তু তখন টোটাল কাউন্ট অনেক বেড়ে গেছে, পেশেন্টটা হাতের বাইরে চলে গেছে। এই যে ডিলে হলো, এইটা তো ম্যান পাওয়ারের জন্যই মনে হয় হলো, বা যারা কনসালটেন্ট আছেন মেডিসিনের তাদের হয়তো সেটা হলো আর কি। এই ক্ষেত্রে কি করবো? এখন তো খুব দুঃখজনক, কেননা কথা হচ্ছে যে আমাদের তো ফিজিশিয়ান সার্জন এরা রয়েছে, বাকি তো সুপার স্পেশালিটি। এবারে তাদের এটা যদি এরকম হয়ে থাকে, কোনো ঘটনা যদি হয়ে থাকে সেটা হয়তো কিছুটা যে ডাক্তারবাবু দেখছেন অক্ষতা তো করবো, তারা তো অবহেলা সেটা। কারণ অবস্থা সঙ্গীন কিনা, অবস্থাটা এমন গুরুত্বপূর্ণ কিনা যেখানে অবিলম্বে ইন্টারফেয়ার করা দরকার, এটা বুঝতে এমনকি ইন্ডিএমএসও লাগে না যে একজন মানে এখন কথা ব্যাপারটা যেটাই বারবার বলি, একটা লোকের নলেজ আছে 80%, তার অ্যাপ্লিকেশন 20%, আমি সেইটা দিয়ে করবো কি? আর আমার নলেজ আছে 50%, আমার অ্যাপ্লিকেশন 100%। হয়তো সেটা একটা চিকিৎসার ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রিবিউট করে। একটা লোকের প্রচন্ড রকমের নলেজ আছে কিন্তু সে সেটা অ্যাপ্লাই করে, তখন তো এগুলো তো কেসকে মানে ডিফার করে। এটা আমি যতটুকু জানি আমি সেটা কোনটা অ্যাপ্লাই করি, সেরকম না হলে আপনারা বলবেন। সবসময় যদি সেরকম হয়, আমি যেটাই বলছি, রেলওয়ে সিস্টেম, হেলথ সিস্টেম অ্যাটলিস্ট কোয়াইট রিসেপ্টিভ। আপনার যদি মনে হয় কোনো ডাক্তার সঠিক সেবা দিতে পারছেন না, আপনারা কর্তৃপক্ষকে জানান, অবশ্যই কর্তৃপক্ষকে জানান। কারণ রেলের আমরা তো জানি যে, দেখুন আমরা তো সবসময় অবস্থ রয়েছি যে যদি আপনারা সবাই যদি বলে না রেলের স্বাস্থ্য অবস্থা ভালো নয়, আমাদের সিজিএইচএসে করে দাও, তাহলে আমাদের আর অস্তিত্ব থাকবে না। আমরা সবসময় চেষ্টা করি যে এমন, এবং আমরা জানি যে আমরা যে আছি যে বারবার এই কমিটি ওই কমিটি সেই কমিটি হয়েছে, তথাপি রেলের স্বাস্থ্য অবস্থা আছে। এটা কিসের জন্য? এটা শুধুমাত্র ব্যক্তিগত যোগাযোগের জন্য। লোকে জানে যে আমি অ্যাপোলোতে যাই, আর যশোরতে যাই, আর দুর্গবস্থাতে যাই, আমি ওখানে একটা নাম্বার হয়ে যাবো, সিএমওই আর রেলওয়ে অ্যাডিশনাল মেম্বার, আমি ওখানে একটা টেক্সট করবো। এখানে যে লোকরা আছে সে কবে আমাকে কি দেখিয়েছে, কি করেছে, সে আমার কাছে ব্যক্তিগত পরিচয় আসছে। তো এই ব্যক্তিগত পরিচয়ের জন্যই আজকে হয়তো পরিষেবাটা রয়েছে। এটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। জয়ন্ত সাহার নাম আপনারা জানবেন, বলছে আমরা একটা ক্যাম্প করেছিলাম, যে তাতে উনি এসে বলছেন যে আগে লোকের একটা মোহ ছিল যে সিজিএইচএস কার্ড করবো, রেলওয়ে বোর্ডে যারা এটা করা হতো, রেলওয়ে নিতেও পারবে সেবা, সিজিএইচএস নিতে পারবে বলে। এখন সিজিএইচএস নিতে চাইছেন না কেউ, কারণ সিজিএইচএস থেকে লিভার জাস্ট নাম্বার। সবাই বলছে যারা সিজিএইচএস করেছেন তারা আবেদন করছে রেলে ফিরে আসার জন্য। তো এইটা তো আমরা বেসিক্যালি এই যে জায়গাটা, যে আমরাও আপনাদেরকে চিনি, আপনারাও আমাদেরকে চেনেন, এই জিনিসটাকে আপনারা এক্সপ্লয়েট করুন। এই জিনিসটাকে আপনারা সবটা কাজে লাগবে, যে আপনাদের যে আবেদন রয়েছে, আপনাদের যে যেখানে আপনাদের ডিফারেন্সেস রয়েছে, সেগুলোকে জানানো হবে। ধন্যবাদ। আমি আধিকারিক ডক্টর মল্লিক এবং ডক্টর মহিন্দাকে আমরা এখান থেকে বলছি, আমরা উমিদ কার্ড যেন সবাই করান। উমিদ কার্ড করানোর জন্য আমাদের রেল পরিবার গ্রুপে আপনারা দেবেন। তবে একটা কথা তো বুঝতে পারলেন যে যদিও এমার্জেন্সিতে কোনো টাই আপ হসপিটালে আপনারা ভর্তি হন, অন্তত এমডি এবং সিএমডি এটা জেনে নিন। আপনারা ওনার ইমেল অ্যাড্রেসটা জেনে নিন, সেখানে ইমেল করলেও হবে। তারপরে যদি সশরীরে এসে একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসে আপনারা মানে সিএমডি অফিসে আসতে পারেন, ইনস্ট্যান্স অফিসিয়াল মেথড যেখানেই হোক, তাহলে সেটা তো কাজ হবে। কিন্তু ইমেল অ্যাড্রেসটা আপনারা সবাই আমরা দিয়ে দেবো, আমরা গ্রুপে দিয়ে দেবো ইমেল অ্যাড্রেস সবাই দিয়ে দেবো। আমরা কার কাছে আমি অ্যাপ্রোচ করবো? দাদা এটা তো ওই ইন্সপেক্টর যদি বলে যে রেল কাটাচ্ছে পুরী হাসপাতালের কাছে, এবার ইট ইজ দ্য প্রেরোগেটিভ অফ পুরী হাসপাতাল যে আমি একটা পেশেন্টের কে চিকিৎসা করবো, সেইখানে আমার আমি ডাক্তারকে করতে পারছি না। এটা তো সুস্থ। ডক্টর মল্লিক আমাদের রানীদি একটা আচ্ছা ঠিক আছে, আপনি তো 3-4টে প্রশ্ন করেছেন দাদা, কথা বললেন যে উনি একা থাকেন, ওনার পরিবার সব বাইরে বেড়াতে থাকেন, এমনকি উনি অসুস্থ হলে একটা ওষুধ অব্দি
আনার ক্ষমতা থাকে না। তো সেক্ষেত্রে কিভাবে চিকিৎসাটা আসতে এরকম কোনো ব্যবস্থা আছে রেলে যে তারা কিছু করতে পারে? না, রেলে এরকম হাউসে পৌঁছানোর কোনো সিস্টেম কিছু নেই। আপনার বাড়িটা কোথায়? বিরাটিতে সেই জন্য তো রেলের হেলথ ইউনিট আছে কাছাকাছি, সেখানে আপনি রেজিস্টার করতে পারেন। বিরাটির কাছে কোন হেলথ ইউনিট? বারাসাত হেলথ ইউনিটে আগে তো পারমিতা ছিল, তখন খুবই ভালো ছিল। পারমিতা এখন সিএমএস এনজেপি হয়ে যেতে। আচ্ছা, এটাই তো ভুল করেন। হ্যাঁ, বিআরসি করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, বিআরসি না আপনি দেখুন, আজকে এই 2024-এর 21শে ডিসেম্বর আমরা যে অর্গানাইজেশনটা করেছি আলো মিশনারি বলে, আপনার এই সব ক্রাইসিসেই হেল্প করার জন্য করেছি। সত্যি কথা বলতে আমি তো সব জায়গায় পৌঁছতে পারিনি, এখন 50-60 জন মেম্বার। যদি একবারে পৌঁছতে পারি তাহলে এই সব আপনার মতো কেসকে আমরা হেল্প করতে পারবো আশা করি। এটা আমার ইচ্ছে জীবনে। হ্যাঁ, দিয়ে দেবো তো। আমি দিয়ে দেবো। আরেকটা কথা, এই সময় আমি অনেকদিন কথা শুনলাম, একটা কথা বলতে চাই যে অনেকদিন কাজ করেছি, এই যে আপনাদের একটা কর্পোরেট হসপিটালের দিকে অ্যাফিনিটি, একটা আমাদের আকর্ষণ, এই জন্য ওই কাঁচের দরজা, সুন্দরী মহিলা, ফ্লোর অফিসার ইংরেজি বলে, ওইটা একটু সরে আসবে। কারণ ওদের হয়তো দিনের বেলা কোনো বিশাল কনসালটেন্ট পড়ে যাচ্ছে, হু ইজ লুকিং আফটার ইউর পেশেন্ট ডিউরিং নাইট টাইম। রাত্রিরে কে দেখছেন অনেক জায়গায়, কিন্তু আমি কোনো লাইনকে খারাপ বলছি না, হোমিওপ্যাথ, আয়ুর্বেদ, কবিরাজ, ট্রেন ডাক্তারও থাকে। আমি বলছি না যে ওইসব লাইনগুলো খারাপ, প্লিজ এটা মনে করবেন না। যার অথরিটি নেই সেও থেকে ওই করে, অন্তত রেলে কোয়ালিফাইড ডাক্তার থাকে। আপনার সেই শোটা নেই রেলে, বাট বেসিক ট্রিটমেন্ট রেলে কিন্তু অনেকটা স্বচ্ছতা এবং অনেকটা বেটার আছে। হ্যাঁ, সেই দিক দিয়ে এই মরিচিকার থেকে একটু দূরে আমি অনুরোধ করবো, রেলে নেবে নিশ্চয়ই। তার আগে কতগুলো কথা বলে নিই। এই গান্ধীজির যে সমস্যাটা, সেইটাকে ডিল করার জন্য আমরা ভেবেছি গোটা রেল পরিবারে 350 তো এখন, এরপরে আমরা 750 হবে। এলাকা বেসিসে আমরা সাব গ্রুপ করবো। সাব গ্রুপ মানে 15 জন 20 জনের একটা সাব গ্রুপ। তাতে তো 2-3টে লোক থাকবে খুব সিনসিয়ার, সবাই সিনসিয়ার নাও হতে পারে, কিন্তু 2-3টে লোক থাকবে, প্রত্যেকটা গ্রুপেই থাকবে। তারা পরস্পরের মধ্যে একটা যোগাযোগ লিয়াজও রাখবে। তারপরে দেখবেন তাদেরকে আমরা আবার একটা ওয়ার্কশপ করি প্রত্যেকটা সাব গ্রুপের হেডকে। এইভাবে আমরা করবো। HMIS-টাকে ডাউনলোড কিভাবে করবেন আমরা সময় সময় বলে দেবো। প্যান ইউনিট কিভাবে আসবে আমরা সময় সময় বলে দেবো। ঠিক আছে? আর কিছু আছে? গ্রুপটা কোথায় করতে হবে? গ্রুপটা বললাম, এই গ্রুপটা বললাম। বলবো কোথাও, আমাকে না সুযোগ দিলেন বা জানার চেষ্টাও করে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। সেগুলো ওনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোটো করতে চাইছি না। ওনারা এখন উনি রিটায়ার করে গেছেন, আমিও রিটায়ার, উনি আমাদের কলিগ সার্ভিসে আছেন, তো উনি আমাদের কলিগ। সুতরাং আমরা চাইবো যখন ওদের কাছে সাহায্য পাবো, চাইবো আমরা নিশ্চয়ই সাহায্য করবেন। আর ওনার যে প্রতিষ্ঠান উনি তৈরি করেছেন, সেই প্রতিষ্ঠানের সাথে নিশ্চয়ই আমরা আপনার সাথে অংশগ্রহণ করার চেষ্টা করবো। আমরা মেম্বার হতে চাই, যাতে আমরা বলবো আমাদের গ্রুপে, যারা মেম্বার হতে চান মেম্বার হবেন। আর আপনারা সবাই এসছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ